কি আমি সাবমিট দিব নাকি ইয়াটা ব্রাউজার কি অন আছে নাকি অফ আছে? ব্রাউজার নাকি অফ আছে? একটু রাখেন, আমি অন করতে বলিনি, একটু রাখেন। আচ্ছা ঠিক আছে। আমি আমার কিছুটা স্ক্রিনটা একটু বড় করব। আমি একটু চেক করে রাখেন। মান্থ হচ্ছে, এটা কি মান্থ কি 1 না? জি ভাইয়া। 01 দেন। কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস দেন। ব্রাউজার লাগবে না। আপনি প্রবলেমটা কোথায়? আপনি আমার ক্লাসটা ভালোভাবে শুনেন নাই। আপনাদেরকে আমি বারবার করে বলেছিলাম অ্যাড্রেসের মধ্যে নাম্বার লিখবেন না। বলেছিলাম আমি, আপনাদের মনে আছে, যাদের ক্লাস করছেন তাদের নিশ্চয়ই মনে আছে। আমি বলেছিলাম অ্যাড্রেসের মধ্যে নাম্বার লিখা যাবে না। জি ভাই বলছিলেন। আপনারা নাম্বার লিখছেন। জি, সাবমিট দেন। ভাই আমি নাম্বার ছাড়া একবার ট্রাই করছিলাম বাট হয় নাই। সাবমিট দেন। দেখি না। ভাইয়া কান্ট্রিটা সিলেক্ট করে নেবে। যাই হোক, উনি হয়তো সিলেক্ট করছে আগে, পরে করতে গিয়ে চলে গেছে। এবার ব্রাউজার লাগান। ঠিক আছে, থাক, সিঙ্গাপুর থাক, সমস্যা নেই। এবার বাইরে ক্লিক করেন একটা। এবার একটু কাজ করেন, ফার্স্ট টাইমের মধ্যে এনটা বড় হাতে দেন, নয়ন এবং ইসলামের আইটা বড় হাতে দেন। এগুলো কমন জিনিস, হ্যাঁ, ঠিক রাখবেন। ঠিক আছে, কোম্পানি নেম ঠিক আছে, ইমেল অ্যাড্রেস চেক করে দেখেন ঠিক আছে কিনা। পাসওয়ার্ডটা হবে 3 টাইপের পাসওয়ার্ড। পাসওয়ার্ড হবে 3টে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, এটা কম্বাইনটা একটা দিবেন, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। আমি কি ভাই সাবমিট দিব? দেখেন অ্যাড্রেসের সেকেন্ড লাইন যেটা অ্যাড্রেস লিখছেন এটা কাটেন, কেটে দেন। উপরে মিরপুর পাশে কমা দিয়ে লেখেন ঢাকা। দুই বড়তাল, এগুলো সব কমন জিনিস। দুই বড়তাল লিখবেন। আপনি সবকিছুতে এগুলো মিসিং করেন কারণ নাউন না এগুলো। মিরপুর এম বড়তাল লিখেন, চিঠিতে দুই বড়তাল লিখেন। দেখছি। স্টেট এবং আরো অনেকগুলো ভুল আছে এখানে। স্টেট এন্ড রিজন ইসলাম লিখছেন কেন? রিজন মানে হচ্ছে এলাকা। জি নিচে ঠিক করেন। আপনি ওই সিটিতে ঢাকার দুই বড়তাল লিখেন। এবার নিচে লেখেন স্টেটে লিখেন ঢাকা, স্টেটে ঢাকা লিখেন। ইসলাম হবে না তো, ঢাকা হবে। দেখি সাবমিট দেন তো দেখি, এবার দেখি হয় কিনা। না হলে ব্রাউজার ক্লিন আপ করতে হবে। আপনারা মাইক্রোওয়ার্ডের হোম পেজে যান। ভাই এটা মনে হয় ভিপিএন অন করলে মনে হয় ঠিক হবে। ভিপিএন অন আছে। ঠিক আছে, আপনি নতুন এটা কি কোন ব্রাউজার? এটা ক্রোম না? নতুন একটা ট্যাব নেন। কর্নারে দেখেন অ্যাপস লেখা আছে। কর্নারে বাম পাশে দেখেন, বাম পাশে কর্নারে দেখেন অ্যাপস লেখা আছে। এখানের মধ্যে আপনি লেখেন যে ওয়েব স্টোরে ক্লিক করেন। ওয়েব স্টোর থেকে আপনি একটা এক্সটেনশন ডাউনলোড করেন, এটার নাম হচ্ছে এডিট দিস কুকি বা কুকি এডিটর লেখেন। কুকি এডিটর লেখেন, কুকি এডিটর। কি ডাবল ও কে হ্যাঁ কে আই ই স্পেস দেন, এডিটর লেখেন, EDITOR। হ্যাঁ, চলে আসছে। প্রথমটা নেন, 2 নম্বরটা
যে প্লাগইনটাকে আপনি অ্যাটাচ করেন। আরো একটা কাজ করেন আপনি, এখানে আমার ডাউট লাগতেছে। ঠিক আছে, এবার দেখেন ওই আপনার কর্নার ডান পাশে কর্নারে ছবির পাশে একটা অপশন আছে না, পিন অপশন আছে, জি। এখানে ক্লিক করেন, দুটোটাতে পিন করেন, দুটোটা পাশে পিন অপশন আছে, দুটোটাতে পিন দেন, এটা পিন দেন, এটা পিন দেন, হ্যাঁ পিন দিয়ে রাখবেন, হ্যাঁ এসে ক্লিক করেন, ঠিক আছে। মাইক্রোর কাছে যান, মাইক্রোর কাছে গিয়ে ওই কুকিটাতে ক্লিক করেন, কুকিটাতে, এটা না, এটা তো ব্রাউজার, কুকিটাতে ক্লিক করেন, এটাতে হ্যাঁ ক্লিক। এবার দেখেন এখানে ডিলেটের একটা সাইন আছে, ডিলেট সাইন, জি ডিলেট সাইন দিব। দেন, জি দেন। হ্যাঁ হয়েছে। এবার সাইন আপে যান, মাইক্রোর কাছে সাইন আপ অপশনটাতে যান, রেজিস্টার আছে, রেজিস্টার, এটা রেজিস্টার করবেন না, রেজিস্টার অপশনে যান, হ্যাঁ ইনফরমেশনগুলোকে আপনি প্রপারলি ফিল আপ করেন। তিনটা দিবি ভাইয়া? এই তিনটাতে দেন, জি ফাইলটা দেন, সাবমিট সাবমিট দিবে? তাও যদি দেখায় একই প্রবলেম, আপনি যেতে যান, ওই আইপিটা চেঞ্জ করেন তো দেখি, থেকে অন্য একটা আইপি নেন, সিঙ্গাপুর ব্যতীত, নেদারল্যান্ডস, ইউনাইটেড কিংডম। যে কোনো দেশে নেন, ওটা যে যে ইনফরমেশন গুলো চলে গেছে ওগুলো ফিল আপ করে আবার দেন, যেমন পাসওয়ার্ড চলে গেছে, সাবমিট দেন। আচ্ছা আপনি কখন মোবাইল থেকে ট্রাই করছেন? হ্যাঁ ভাইয়া আমি ফার্স্ট। আপনি রেজিস্ট্রেশনটা মোবাইল থেকে ট্রাই করে দেখেন, সেম ইনফরমেশন গুলো দিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি দেখেন হয় কিনা। এখনই করবো না? মোবাইল থেকে এটা আপনি ক্লাস চলাকালীন সময় যখন করে ফেলতে ক্লাস করার পরে করতে পারেন, আচ্ছা ঠিক আছে করে ফেলিয়ে এখান থেকে এটাকে আবার কনফার্ম করিয়ে কমপ্লিট করিয়ে আপনার কাছে আইপি লাগবে না, আপনার কাছে ব্রাউজারের প্রয়োজন হবে না, জাস্ট আপনি মোবাইল থেকে অ্যাকাউন্টটা করে এখান থেকে ঠিক করে দেন। এটা হয়তো আপনার আইএসপি সার্ভার যারা প্রোভাইড করে তাদের আইপিতে হলে কোনো প্রবলেম করতেছে, অথবা ব্রাউজারের আইপি গুলো যেহেতু আমরা বারবার ইউজ করতেছি 3%টা হয়তো বা এটা আমি যদি ভাই অন্য একটা আইপি দিয়ে অন্য কোনো মানে অন্য কোনো ট্রাই করতে পারেন, অ্যাপ খুইলাম এই জায়গা থেকে প্রবলেম হয় তাহলে? না কোনো সমস্যা নেই, আপনার এটা চালানোর সময় আইপি লাগবে না, একটা কিন্তু অ্যাপ্রুভাল করতে গিয়ে আইপিটা লাগবে, যেহেতু আপনার আইপি ছাড়াই কিন্তু অন হয়। জি আর আচ্ছা আপনি ঠিক আছে। অন্য ল্যাপটপ লাগবে না, আপনি অন্য কোনো আসলে আমি তো ব্রাউজার বললাম, আপনি ব্রাউজারের অল্টারনেটিভ কোনো একটা ভিপিএন ইউজ করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে। হোলা ভিপিএন কাজ করে।
পোলাও ইউজ করতে পারেন, পোলাও ভালো কাজ করে। আমি 3বার অ্যাকাউন্ট করছি এরকম। আমার প্রথমবারে কোনো রকম কাজ আসতেছিল না, মাত্র 2টা 3টা 5টা আসে। দ্বিতীয়বার করে তাও আসে না, পরে তৃতীয়বার এখন দেখতেছি কিছু কাজ আসে মাইক্রোওয়ার্কার্সে। সেটা কি ভাইয়া বন্ধ করে দিতে হবে স্ক্রিনটা? ঠিক আছে, মনির ভাই একটা কথা ছিল ভাই। বলেন please। ভাই আমি যে প্রায় 20 দিন হয়ে গেছে মাইক্রোর কাছে উইথড্র দিয়েছিলাম, এখন পর্যন্ত তো টাকা জমা হয় না। ওরা বলছিল যে 5 দিনের মধ্যে কি হবে, অ্যাপ্রুভ হবে, বাট এখনো পেন্ডিং। আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করছেন? জি ভাই, বুঝি নাই। অ্যাড্রেস ভেরিফিকেশন করছেন? হ্যাঁ, আমি এভরিথিং করছি, ফোন নাম্বার ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু করছি। অ্যাড্রেস ভেরিফিকেশন বলতে কি আপনার কাছে কোনো লেটার আসছিল? না, কোনো লেটার আসে না এখন পর্যন্ত। লেটার ভেরিফিকেশন করতে হতো, লেটার ভেরিফিকেশন করতে হয় না? এটা কিভাবে আপনি লেটার ভেরিফিকেশন না, লেটার ভেরিফিকেশন ছাড়া কিভাবে ওইটা দিচ্ছেন? আমি নরমালি ওই যে ডাচ বাংলা, তো এখানে উইথড্রয়াল যে অপশনটা আছে না, ওইখানে আপনার যে ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়। আমি বলি আপনাকে, আপনি প্রথমে অ্যাকাউন্ট করে এটাকে মোবাইল দিয়ে ভেরিফাই করছেন, তাই তো? জি মোবাইল দিয়ে ভেরিফাই করার পরে মেলও ভেরিফাই করছেন, তাই তো? জি জি ভাই, আর কি ভেরিফাই করছেন? আর কিছু তো ভেরিফাই করা হয় নাই। একটা অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, এটা 25 থেকে 30 দিন সময় লাগে অ্যাড্রেস ভেরিফাই করতে। আপনার ঠিকানা একটা চিঠি আসবে ডাকঘরে, যে ঠিকানাটা এখন দিচ্ছেন না, যে ডাকঘরের নাম্বারটা দিচ্ছেন না, ধরেন আপনি এখন দিলেন 1212, তাহলে 1212 একটা ডাকঘর আছে, তাই না? জি, ওই ডাকঘরে আপনার নামে একটা চিঠি আসবে, ওই চিঠির মধ্যে একটা পিন নাম্বার থাকবে, ওই পিন নাম্বার দিয়ে এটাকে আগে ভেরিফাই করতে হবে, তারপর টাকা উইথড্র দিতে হবে। ও 3 দিনের মধ্যে চলে আসবে। এখন বুঝতে পারছি ভাই। তো না হলে তো এমন হতে পারতো, আমি ভিপিএন দিয়ে একটা মোবাইল নাম্বার বাইক করে ভিপিএন দিয়ে আমেরিকা করে আমি ডলার ভালো ইনকাম করতে পারতাম, তাই না? করে উইথড্র দিলে হয়ে যেত না? যাতে করে মানুষ এটা ফেক ঠিকানা ইউজ করতে না পারে, তো এই জন্য তারা একটা মেল ইউজ করে। মেল বলতে কি, এটা কিন্তু একদম ফিজিক্যাল মেল ইউজ করে, কিন্তু তারা ইমেল ইউজ করে। অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিভাবে করে ভাই, একটু যদি আপনার দেখাই দিতেন তাহলে কি হতো। এখন যদি কারো উইথড্র পরিমাণ অ্যামাউন্ট হয়, তখন সে আবেদন করতে হবে তাদের কাছে একটা অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, তখন তারা একটা লেটার পাঠাবে, আপনাকে একটা মেলও করবে। ওইটা কি সাপোর্টে যে ভাই মেসেজ দিতে হবে না? তারপরে গিয়ে তাকে নক দিতে হবে যে আমার এরকম ডলার আসছে, আমি উইথড্রর জন্য আমার অ্যাড্রেস ভেরিফিকেশন লাগবে। তো আপনি কাজ করতে পারেন, একটু সার্চ করে দেখতে পারেন ইউটিউবে, অনেক ভিডিও আছে, আমি অনেক ভিডিও দেখছি অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করছে এটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস, একটা হেল্প, যে সেটা হলো আমার ওই যে একটা অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্টটা একটু ডিসেবল হয়ে গেছে ভাই। তো আমি আমার নরমালি কাজ আর একটা অ্যাকাউন্ট খুলছিলাম, ওইটা একটু মানে ফরেনার নেম, জেসস স্মিথ নাম দেওয়া। তো আমি ওই গ্রুপে আপনার যে ফেসবুক গ্রুপটা আছে না, ওইখানে আমি দিছিলাম, আপনি একটু কাইন্ডলি অ্যাপ্রুভ করে নিয়েন ভাইয়া প্লিজ। অনেককে অ্যাপ্রুভ করে নেয়, মেইন কারণ হচ্ছে আমি অনেককেই বলছিলাম যে আপনাদের একটা সিক্রেট কি দেওয়া হচ্ছে, আপনার সিক্রেট কি দিয়ে ইউজ করবেন। হ্যাঁ, আমি সিক্রেট কি সহ দিয়ে দিছি ভাই, মানে আমার যে আইডিটা যার যেমন ইচ্ছা তেমন করে দিবে। অনেকে যার যেমন ইচ্ছা তেমন করছে, আমি আর মানে যে 1 2 3 4 লিখে দিছে, অনেকে লিখছে কি সিক্রেট কি জায়গা হবি লিখে দিছে, খাইছে তাই লিখে দিছে, আমি তাদেরকে অ্যাপ্রুভ করি না। এইটা মজা ছিল ভাই। হ্যাঁ, যে ফাজলুল ইসলাম নামে জয়েন করেছেন, ডিজিএম সিক্রেট কি হচ্ছে ডিজিএম, ধরেন আরেকজন লিখছে সিক্রেট কি 36530, এটা আমার সিক্রেট কি। আরেকজন লিখছে সিক্রেট কি হচ্ছে জে ইউ মিলন, এখানে আছেন, এগুলো না থাকলে বলবেন, জে ইউ মিলন সিক্রেট কি। ফারিয়ার আবির, উনি কোনো সিক্রেট কি দেন না, সিক্রেট নেই। আমার আইডির নাম হলো ভাই জেসস স্মিথ। হ্যাঁ, আমি সিক্রেট কি দেখলে অ্যাপ্রুভ করে দেবো না। আচ্ছা ভাই, ঠিক আছে। এখানে তারা অনেকে লিখছে কি ফ্যাশন এন্ড ক্রিয়েটিভ, সিক্রেট কি হচ্ছে এটা, ওইভাবে লিখবেন না, আমি কিছু সিক্রেট কি দিছি আপনাকে, তারপরে এখানে বাইরের মানুষ এসে গ্যাদারিং করতে না পারে, এই জন্য কিন্তু আসলে এই কাজটা করা হয়েছে।
আমি আবার বলছি ইজি এলটিপি লিখবেন উইদাউট স্পেস। ইজি এলটিপি লিখলে আমি বুঝবো যে আপনি আমাদের প্রশিক্ষণার্থী বা আমাদের সাথে ক্লাস প্র্যাকটিস হচ্ছে, এটা আমি বুঝতে পারবো। ওকে, গত ক্লাসে ভাইয়া ওইটা কি শুধু হ্যালো বলেন, শুনতেছি। ভাইয়া ওইটা কি শুধু ইজি এলডিপি হবে? হ্যাঁ, ইজি এলটিপি হবে, আর কিছু হবে না এখানে। আচ্ছা আমি রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম গত পরশু, কিন্তু আপনি অ্যাকসেপ্ট করেন এখনো। কি নাম দিচ্ছেন? সুরভি। চেক করে দেখুন। তখন এই নামে কোনো রিকোয়েস্ট এখন আমার কাছে পেন্ডিং নাই, হয় আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ভাইয়া আমিও দিয়ে রাখছি, আমারটাও অ্যাকসেপ্ট করেননি। নাম কি? ভাইয়া নাজমুল সাকিব, সাকিব ফাহিম আইডির নাম। আপনার গ্রুপে ঢুকে দেখেন, আপনারা মনে হয় গ্রুপে ঢুকে দেখেন। গতকালকে আমি রাত্রে অনেকগুলো অ্যাকসেপ্ট করেছি, ঢুকে দেখেন। ভিজিট করে দেখেন অ্যাপ্রুভ করা হয়েছে কিনা, তারপরে বললেন। আপনারা যে দুজন বললেন ওই দুজনের নামে কোনো আসলে পেন্ডিং ইস্যু নাই, পেন্ডিং ইস্যুই নেই। এরপর মনে হয় আমাদের কোনো একজন মনে দিলে একটু আগে দেখলাম, তাই না? হ্যাঁ ঠিক আছে, পাইছি আমি। একজন রুলি শেয়ার করে, চ্যাটে শেয়ার করে রাখছে, আপনারা চ্যাট থেকে নিতে পারেন। আমি আবার দিচ্ছি, চ্যাটে দেওয়া আছে, দেখেন চ্যাটে আমাদের ফারজানা ওইটা দিল। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন। উনি কিন্তু সিক্রেট কিটও লিখে দিচ্ছে, ইজিও লিখে দিচ্ছে। আপনারা লিখলে আমি সাথে সাথে অ্যাপ্রুভ করে দেবো, বুঝতে পারছেন? আর গ্রুপে যেগুলো দেখানো হবে সেগুলো কাউকে বলেন না আর কি। ভাই আমার সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো লোকাল মার্কেটে যদি আমি কাজ করি এটার পেমেন্ট কি প্রুফ দিতে পারবো? এটা কি গ্রান্টেড করবে এলইডি? স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট থেকে জমা করছে, মানে আমাকে আমি আপনাকে দিয়ে কাজ করালাম। হ্যাঁ, আমি তো লোকাল করালাম, আমি আপনাকে পেমেন্ট দিলাম ব্যাংকে, যে আমি আপনাকে ব্যাংকে 5,000 টাকা পেমেন্ট দিলাম। পেমেন্ট দেওয়ার সময় কিন্তু একটা ইস্যু লিখতে হয়, আমি কেন আপনাকে টাকাটা দিলাম। ইস্যুর জায়গায় ফর ওয়ার্কিং পারপাস একটা ইস্যু আপনি এখানে উল্লেখ করে দেবেন। সার্ভিস বাবদ একটা উল্লেখ করে দিতে পারেন আপনি এভাবে করে। আমাকে একটা চেক, আমাকে শুধু একটা চেক দিছে, আর কিছু তো দেয় নাই। বাট ওরা এটা কি গ্রান্টেড হবে? চেকটা যে ব্যাংক স্টেটমেন্টে অ্যাড হয়েছে না, ব্যাংক স্টেটমেন্টে টাকাটা অ্যাড হয়েছে না, এইটা অ্যাকাউন্ট পেইং চেক দিছে ভাইয়া, মানে ডাইরেক্টলি আমি ক্যাশ। এটা ওই টাকাটা তো আপনাকে আপনার ব্যাংকে কাগজটা দেখাতে হবে, এইটাই তো। তো আমি ওদের কাছ থেকে ওই ডকুমেন্ট গুলো নিয়ে নিব, সমস্যা নেই। তার কাছ থেকে লিখে নেবেন যেটা উনি আপনাকে টাকাটা সার্ভিস বাবদ দিয়েছে, একটা প্যাডে লিখে নেবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। সিক্রেট কি হচ্ছে, উনি সিক্রেট কি যাচ্ছে, সিক্রেট কিটা হচ্ছে কি ইজি এলইডিটি, এটা দেওয়া আছে, বারবার লিখে দেওয়া আছে চ্যাটে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেন। ইজি এলইডিটি এটা হচ্ছে সিক্রেট কি, এটা দিলে অ্যাপ্রুভাল হয়ে যাবে। আর যে দুজন ভাই এবং বোন বলছেন আমি ওনাদেরটা এখন অ্যাপ্রুভ করে নেই, আপনারা কাইন্ডলি একটু গ্রুপটা দেখেন। আমার মনে হয় হয়তো অ্যাপ্রুভ হয়েছে, আপনার রিকোয়েস্টটা আমার কাছে আসে না, যে কোনো একটা হবে, কারণ আমার কাছে অলরেডি পেন্ডিং রিকোয়েস্ট আছে। একটু আগ পর্যন্ত 10টা ছিল, এখন হয়তো 2-1টা বাড়তে পারে। আমার কাছে কোনো পেন্ডিং রিকোয়েস্ট নেই। যারা আছে তারা থেকে গড়ের বাজার.com, তারপরে ইমরান আরিফ এনাদেরটা আছে, রিফাত হোসেন একটা আছে, আজহার ওনারটা আছেন, জাহিদ হাসান আছেন, তারপরে শাহরিয়ার আবির, জসিমউদ্দিন মিলন, নাসিম নিলয়, তাজুল ইসলাম, এই 9টা এখন পেন্ডিং এ আছে। বাইরে আমার কাছে আসিম নিলয় আপনি আচ্ছা, এই মাত্র আসলো, আমি অ্যাপ্রুভ করে দিছি। এরপর আসছে কি ইব্রাহিম ভাইটা আসছে, আমি অ্যাপ্রুভ করে দিছি। আমি আসলে অ্যাপ্রুভ করে দেবো, কিন্তু আমাকে আমার ইনফরমেশনটুকু প্রপারলি দিতে হবে। যদি প্রপারলি না দেন আমি কিভাবে বুঝবো যে আপনি এখানকার অনেকে তো আছে গ্রুপ ফাইলে জয়েন করে দিল, অনেকে আছে না গ্রুপে জয়েন করা হচ্ছে ওনার লাইফের অ্যাম্বিশন,
600 700 1200 তো পাবা 1200 202 হ্যাঁ দেখেন গ্রুপ তারা হিউজ গ্রুপে অ্যাড করে এদের লাইফের অ্যাম্বিশন হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপে অ্যাড হবো, এটা হচ্ছে লাইফের অ্যাম্বিশন। তো এই ব্যক্তিগুলোর উপর আসলে এখানে রেখে কোনো লাভ হবে না, তাই না? এখানে আমরা আমাদের কথাবার্তা বলবো, আমরা যে ফ্যামিলি আমরা আমরা আমাদের কথাবার্তা বলবো, সে মাঝখানে এসে থার্ড পার্টি হয়ে যাচ্ছে, তো থার্ড পার্টি রাখতে যাচ্ছি না। আমি তো মাইক্রো আর্টিস্ট আপনাদেরকে অ্যাকাউন্ট করে তুলনা দেখালাম, এটা খুবই ইজিয়েস্ট প্রসেস, যে কেউ পারবেন। আপনারা নিজ থেকে আর একটা অ্যাকাউন্ট করবেন, নিজ থেকে এই কাজটা আমি নিজ থেকে দিলাম, কাউন্ট অফ করেন। আপনারা নিজ থেকে আর একটা কাজ করবেন, আর একটা সাইটে অ্যাকাউন্ট করবেন, এটা দায়িত্ব আপনাদের। এটা কি টিউটোরিয়াল দেখে করবেন নাকি আরো সহযোগিতা নিয়ে করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করতেছে। ক্লিক ওয়ার্কার্স, বুঝতে পারছেন? যাদের অ্যাকাউন্ট আছে, যাদের অ্যাকাউন্ট নাই তারা একটা অ্যাকাউন্ট করে নেবেন, কোনো কাজ করতে বলছি না, জাস্ট অ্যাকাউন্ট করে নিতে বলছি। ক্লিক ওয়ার্কার্স, ঠিক আছে? আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, দিয়ে দেন। আপনারা এখানে আমার মনে হয় যে সবাই পারবেন, অ্যাকাউন্ট করাটা আসলে খুব বেশি কঠিন কাজ না। পারবেন তো? জি ভাইয়া, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আরো একটা দিন, যেহেতু পারবেন বলছেন, যেহেতু শুক্রবার আছে, একটা বন্ধের দিন আছে, হ্যাঁ আমি আরো একটা কাজ দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে কি, আপনাদের কি ইয়াতে অ্যাকাউন্ট করানো হয়েছিল ওই কি বলে তোকে এসইও ক্লার্কে কি অ্যাকাউন্ট করানো হয়েছিল আপনাদেরকে? না ভাইয়া। না ভাইয়া, তাহলে বলছিলেন আপনি এটা। আপনারা তো সবাই ফাইবার অ্যাকাউন্ট করতে পারেন, তাই না? সবাই নিজে নিজে করছেন অ্যাকাউন্টটা, ফাইবারের অ্যাকাউন্টটা? জি ভাইয়া। যেহেতু ফাইবার অ্যাকাউন্টে নিজে নিজে করতে পারছেন, নিজে নিজে করতে পারবেন আমার মনে হয়। আমি অ্যাড্রেসটা দিচ্ছি, এখানে একটা অ্যাকাউন্ট করবেন, নট অনলি অ্যাকাউন্ট করবেন না, এটা পিছনে পিছনে ব্যানার ফটো দেবেন, আপনার কভার ফটো দিবেন, প্রোফাইল পিক দেবেন, ব্যানার দিবেন, আর একটা কি লিখবেন, অ্যাবাউট আস লিখবেন সুন্দর করে। আপনারা সুন্দর করে অ্যাবাউট আস দিবেন, সুন্দর করে টাইটেল দিবেন, একটা ছবি দিবেন, সবকিছু ডিটেলস দিয়ে আপনারা এসইও ক্লার্কে একটা অ্যাকাউন্ট করবেন। এখন এসইও ক্লার্কের অ্যাবাউট আসটা কেমন হওয়া উচিত, হ্যাঁ এটা আপনারা এসইও ক্লার্কের অন্য দুই একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল দেখে নিলে ইজিলি বুঝে ফেলতে হবে। কারণ আমার প্ল্যান হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স এবং এসইও ক্লার্ক এবং আপনার ফাইবার কিন্তু সিমিলার, একদম সিমিলার। আপনি কাজ করতে গেলে বুঝবেন, গিফট তৈরি করবো, সেই গিফটটা আমরা এসইও ক্লার্ক অফ টেস্ট করে দেবো, এক কাজে দুই কাজ হয়ে যাবে। যে অ্যাকাউন্ট করা থাকলে তো লাগছে না, যারা অ্যাকাউন্ট করা নাই তারা অ্যাকাউন্ট করবেন, কে আছে তাদের জন্য এইটা না। আপনার অ্যাকাউন্টটাকে একটু গুছাই নেবেন। অনেকে দেখুন অ্যাকাউন্ট তৈরি করা ঠিক আছে, অ্যাকাউন্ট তৈরি করলে তা হবে না। ধরুন আমি আপনাকে কিছু এক্সাম্পল দেখি, অনেকে আমি গতকালকে অ্যাকাউন্ট তৈরি করে দেখাইতে বলছি, ওনারা আমাকে অ্যাকাউন্ট তৈরি করবে, অ্যাকাউন্ট তৈরি 1 মিনিটের কাজ, 1 মিনিটও তো লাগার কথা বলে আমার মনে হয় না। ওনারা কিভাবে অ্যাকাউন্টটা দিচ্ছে, এভাবে অ্যাকাউন্ট দিলে আমাকে হবে না প্রপারলি। আমি যদি দেখাই আপনাকে, আমরা স্ক্রিনে শেয়ার করছি, এবার আমরা একটা টপিকে চলে যাব। দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছেন, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা গেলে বলি, স্ক্রিন শেয়ার হচ্ছে, দেখা গেলে বলি। জি দেখা যাচ্ছে। ওকে, একটু খেয়াল করে দেখেন, উনি আমাকে অ্যাকাউন্ট করে শুধু দিলে হবে না, ওনাকে অ্যাকাউন্ট করে কি করতে হবে, ওনার একটা ছবি আপলোড করতে হবে, বিগ প্রফেশনাল। দেখেন ওনাকে দেখে কিন্তু বিগ প্রফেশনাল মনে হচ্ছে, তাই না? টাইপের একটা প্রফেশনাল টাইপের ছবি ভালো থেকে। এরপর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? আবার ফটোটা দিবেন, এটা এসইও ক্লার্কের কভার ফটো সাইজটা কত গুগল থেকে দেখে নেবেন। কভার ফটো সাইজ এসইও ক্লার্ক সম্বন্ধে নিজেই বলে দেবে যে এটা কভার ফটো সাইজটা কত, এখানে লেখা থাকবে, এসইও ক্লার্কের মধ্যে লেখা থাকবে। আপলোড করতে যাবেন, সে কিন্তু আপনাকে বলে দেবে যে ছবির সাইজটা কত। তো ওই সাইজের একটা সুন্দর করে ছবি করে নেবেন। অনেকে আছে কি গুগল থেকে ছবি ইয়ে করে নেন, ধরুন আমি গুগল থেকে এই ছবিটা নিলাম ফর এক্সাম্পল, গুগল থেকে ধরুন এই ছবিটা নিলাম, এই ছবিটার সাইজ হচ্ছে ধরেন 1000 বাই 1000 ফর এক্সাম্পলের জন্য বলছি।
এখন আপনার লাগতেছে 2000 বাই 1000 লাগতেছে। তাহলে আপনি বলেন কি এই ছবিটাকে যখন টান দেন এই মুখটা এ পাশে বড় হয়ে যাবে না? শরীরটা অনেক বড় হয়ে যাবে না? চুলগুলো এদিকে চলে আসবে না? কানগুলো এদিকে চলে আসবে না? ছবিটা দেখতে কেমন লাগবে? আমি যদি ছবিটা একটা সাইজটা দেখে রাখেন, এইগুলো না সাইজটা দেখে রাখেন, দেখে তারপর বুঝতে। অনেকে আছে একটা ছবি ডাউনলোড করে, এটা আছে সম্ভবত ডিটেলসে যায়, এটা আছে 862 বাই 485। মানে আমার ছবি লাগবে ধরুন 1500 বাই 1000, 1500 বাই 1000 লাগছে। এখন আমি যদি এই ছবিটাকে, অনেকে আছেন যে এই ছবিটাকে আপলোড করে দেন, তখন তারা করে কি মার্কেট প্লেসে যে অটোমেটেড সফটওয়্যার তারা করে কি এটাকে অ্যাডজাস্ট করে দেন। আপনি যদি 800 একটা ছবি আপলোড করেন, সে কিন্তু তার যেটা তার সাইজ অনুযায়ী এটাকে কনভার্ট করে ফেলে। কিন্তু কনভার্ট করে ফেলার কারণে যেটা হবে, আপনার ইমেজটা ভালো দেখাবে না, এটা আনপ্রফেশনাল ইমেজের মতো হয়ে যাবে। সেজন্য আপনি আগে থেকে সাইজটা দেখবেন, সাইজটা দেখে সেই সাইজের একটা ছবি ক্যানভা দিয়ে তৈরি করবেন। সেখানে কি কি লিখবেন, সেখানে আপনি কি প্রফেশন, ফর এক্সাম্পল ইনি হচ্ছেন আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর উনি এক্সপার্ট, তাহলে উনি এখানে কি করবে, এখানে লিখে দেবে লোগো ডিজাইন, এখানে কোথাও লিখে দিল যে ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, জিএফ অ্যানিমেশনস, তারপরে লিখে দিল কি লিখবো, গেস্ট পোস্ট, আর্টিকেল রাইটিং, ব্যাকলিং প্রোভাইডার, মান্থলি সার্ভিস, এসইও অডিট, যা যা টপিক গুলো আছে সেগুলো লিখে দেবো, সুন্দর করে গুছিয়ে লিখে দেবো। বুঝতে পারছেন আমার কথা? আনপ্রফেশনাল কিছু করা যাবে না। হবে এখানে ব্লু বস, এখানে ব্লু বস দ্বারা কি বোঝাইছে, এটা এইভাবে করে করবেন। আপনি আপনার নিজের সাথে মিল রেখে একটা প্রফেশনাল নেম দিতে পারেন। আপনি দিতে পারেন যে ডিজিটাল মার্কেটার দিতে পারেন। এগুলো আসলে যে নামগুলো নিয়ে নিয়েছে এগুলো তো আর হবে না, আমার নাম দিতে হবে যেটা আসলে নাম হয়। আপনি চাইলে আপনার নিজের নামটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অথবা এখানে দিতে পারেন গেস্ট পোস্টিং সার্ভিস, এই জন্য দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি সার্ভিসের মধ্যে লিখতে পারেন মান্থলি সার্ভিস, এভাবে দিতে পারেন 2020। আপনি বিভিন্ন ধরনের ইউজার নেম ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে অংশটা হচ্ছে আপনাকে একটা অ্যাবাউট আস লিখতে হবে, পরিচয় লিখতে হবে, তাই না? আপনি আসলে আপনার সম্পর্কে প্রত্যেকটা ইনফো তুলে আনতে হবে, যে আপনার নাম বলতে হবে, আপনার হবি বলতে হবে, সুন্দর করে প্রত্যেকটা ইনফোর মধ্যে নিয়ে আসতে হবে। আপনি এটার জন্য করতে পারেন কি, ফাইবারের মধ্যে গিয়ে আপনি যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড কিছু ব্যক্তির প্রোফাইলটা চেক করবেন, চেক করে সেখান থেকে কয়েকটা ইনফো করবেন, কয়েকটা ইনফোকে আবার কম্বাইন করে আপনি নিজে একটা ইনফো তৈরি করবেন। যেহেতু এখানে একটা ইনফো লিমিট আছে, সেটা লিমিটটা একটু দেখে নেবেন অ্যাকাউন্ট করার পর। ইনফোটা আপনি প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটা অ্যাবাউট নাম্বার অপশন আসবে, অ্যাবাউট অপশনে ক্লিক করে ইনফো দিয়ে দেবেন। তাদের শুধুমাত্র একটা ব্যানার কভার দেওয়া, সুন্দর একটা ছবি দেওয়া, অ্যাকাউন্টটাকে তৈরি করা, ভেরিফাই করবে, ইমেলের মধ্যে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে, আর কিছু ঝামেলা নেই। এরপর আপনাকে অ্যাবাউট আস যে সেকশনটা আছে, অ্যাবাউট আস সেকশনের মধ্যে গিয়ে আপনাকে অ্যাবাউট আস অ্যাড করে দিতে হবে। এটুকু হচ্ছে আপনার কাজ। কাজ করা যাবে? আজকে আপনাদের আরো কিছু কাজ দিতে পারি, শিওর। আপনি কাজ দিলাম, এটা হচ্ছে ক্লিক ওয়ার্কার্স একটা অ্যাকাউন্ট করবেন, এসইও ক্লার্ক একটা অ্যাকাউন্ট করবেন। এরপর আপনাদের যাদের মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট গুলো এখনো হয়নি তারা অ্যাকাউন্ট করে নেবেন। যদি তাও কোনো প্রবলেম হয় করতে পারেন, এগুলো না করে যদি সলিউশন না পান কোনো সমস্যা। জি ভাইয়া, বুঝে আসছে কথা। ভাই একটা কথা ছিল, টপিকে চলে যায়। একটু মনে করে যে গত ক্লাসে আমি কি নিয়ে আলোচনা করেছিলাম বলেন, আমি শুনতে পাচ্ছি। ভাই বলবো? স্টুডেন্ট হতে পারে, স্পাইকও হতে পারে, যতগুলো যে টুলসগুলোর নাম বলেছিলাম ওই সবগুলো টুলসে হতে পারে, আরএফসও হতে পারে। আমি এখান থেকে ওভারভিউতে গিয়ে কিওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলাম, করা হয়নি, কিওয়ার্ডটা এখান থেকে আমি দিয়ে দিলাম।
টাকা দেওয়ার পরে শুধুমাত্র একটা আমি যে আমার কম্পিউটার কারা, এখন আমাকে আমার কম্পিউটারগুলোকে আমি কোথায় রিসার্চ করবো এটা আমাকে জানতে হবে। আমি কি লোকাল কম্পিউটার, আমি কি লোকালি র্যাঙ্ক করতে চাই নাকি আমি গ্লোবালি র্যাঙ্ক করতে চাই? লোকালি র্যাঙ্ক করতে চাইবো নাকি গ্লোবালি র্যাঙ্ক করতে চাইবো, এই প্রশ্নটা কিন্তু চলে আসবে। আচ্ছা ভাইয়া, এই দুটা কি একসাথে কাজ করা যায়, লোকাল এবং গ্লোবাল নিয়ে? অবশ্যই কাজ করা যায়, কোনো ব্যক্তি কখনো চায় না লোকালি কাজ করতে। আমি চাইবো যদি আমার প্রোডাক্টটা যদি আমেরিকা বেস না হয়, ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, মনে করেন বেতের ব্যাগ তৈরি করতেছি, আমি হাতের হাত দিয়ে বেতের ব্যাগ তৈরি করতেছি, এই প্রোডাক্টটা তো শুধু বাংলাদেশে সেল হবে, অথবা এই প্রোডাক্টটা আমার রাঙামাটিতে সেল হবে, অথবা এই প্রোডাক্টটা শুধু ঢাকাতেই সেল হবে, ঠিক আছে, বা একটা কান্ট্রি পুরো কান্ট্রিতে সেল হবে, তাহলে এটা লোকাল হয়ে যাবে। আর যদি আমি একটা ব্লগ লেখালেখি করে এই ব্যাগগুলো কিভাবে তৈরি করে, কিভাবে বিভিন্ন কর্মসংস্থানের উপর বিভিন্ন লেখালেখি করতেছি, তা আমি তো চাইবো যে এই আমার আর্টিকেলটা পুরো পৃথিবীর মানুষ করুক, চাইবো না? এখন আমি টার্গেট করতে পারি, আমি লোকালি টার্গেট করে আমার কন্টেন্টটা লিখতে পারি, আমি গ্লোবালি টার্গেট করে কন্টেন্টটা লিখতে পারি। এখন আমি টার্গেট করলাম, ঠিক আছে, আমি তো প্রথম দিকে তো গ্লোবালি নাও পারতে পারি, আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া নিয়ে করি, এটাও গ্লোবাল, দুটো দেশে গেছে গ্লোবাল, কিন্তু আমাকে কি করতে হবে, আমি ছোট পরিসরে কাজ করতেছি, আস্তে আস্তে পরিসরটাকে আমি বাড়াবো, গ্লোবালিও কিন্তু কাজ করা পসিবল, কোনো সমস্যা নেই। অনেকে আছে লোকালি, এই লোকালটা আমরা কেন বলতেছি, কারণ আমাদের এসইও যখন শেষ করার পরে আমরা একটা সার্ভিস নিয়ে কথা বলবো, এই সার্ভিসটার নাম হচ্ছে মান্থলি এসইও সার্ভিস। আর মান্থলি এসইও সার্ভিস যখন কথাটা বলবো তখন দুই ধরনের কথা আসবে, লোকাল এবং গ্লোবাল। আর আমরা এই জন্য শব্দটা শুনতে শুনতে একটু কি করে ফেলতেছি, অভ্যস্ত হওয়ার ট্রাই করছি, এই শব্দটা ভালোভাবে শুনে অভ্যস্ত হতে হবে। আমি যা কিছু বলছি এখন সব যে আপনি এখন বলার মধ্যে বুঝে ফেলবেন বিষয়টা কিন্তু তা নয়। আপনার যখন কথাগুলোকে বারবার শুনবেন, বারবার করবেন, হয়তো আজকের ক্লাস কোনো একটা টপিক আপনার ক্লিয়ার না, কিন্তু অন্য কোনো ক্লাস করাতে গেলে দেখবেন আজকের টপিকটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে কি, আমি যখন কোনো একটা কান্ট্রিকে টার্গেট করে, কোনো একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে কাজটা করবো, তখন এটা লোকাল হবে, তার নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে করবো, লোকাল হবে। আর যদি আমি নির্দিষ্ট এরিয়ার মধ্যে না থেকে আমি অনেকগুলো এরিয়াকে নিয়ে কাজটা করবো, তখন এটা গ্লোবাল হয়ে যাবে। আমি ধরলাম যে অনেকগুলো টুলস আছে যারা আসলে লোকালি রেজাল্টটা দেয়, যেমন দেখেন ও কিন্তু যখন একটা কান্ট্রি চুজ করতে যাবে, এটা যে একাধিক কান্ট্রি চুজ করতে দিবে না, দেখেন একাধিক কান্ট্রি চুজ করতে বিষয় দিচ্ছে না, তবে তুমি একটা কান্ট্রি চুজ করো, একাধিক কান্ট্রি নয়। চুজ করলাম যারা ইংলিশ ভাষাভাষীকে চেক করার জন্য ইউনাইটেড স্টেটে ইংলিশ চেক করতেছে। আর এখানে একটা সুবিধা দিচ্ছে কি, এখানে সে আপনাকে বলতেছে এখানে আমাকে চেকটা করে দেবে ইউনাইটেড স্টেট ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশটা করে তাদের রিসার্চটা সে আমাকে করে দেবে। আমি এখন ওভারভিউতে সার্চে দিলাম, সে একটু সময় নেবে। সার্চ ভলিউমটা দেখাচ্ছে না তো, আমরা হেলদি শব্দটা একটু বাদ দিই। দেখাচ্ছে না কেন? only recipe recipes. দেখেন এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 4,50,000। কিওয়ার্ড ডিফিকাল্টিস এগুলোতে আমি যাচ্ছি না, যেহেতু আমি কম্পিটিশন নিয়ে কথা বলছি বা কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কথা বলছি। এই কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা দেখলাম, দেখার পর আমি দেখবো এই কিওয়ার্ডটার কম্পিউটার কারা কারা দেখতেছেন। এখানে এটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এটা আমাদের দেখার বিষয় না, কন্টেন্ট আইডি এটা দেখার বিষয় না, এটা আমাদের কম্পিউটারে কারা আসছে কিনা দেখি। রিলেটেড কোয়েশ্চেন্স পজিশনস, এখানে কম্পিউটারটা তো আসে নাই। keyword ideas, public analytics, keyword SEO, backlinks.
আসলে কম্পিউটারে আসে না, এই ওয়েবসাইটটা দেখাচ্ছে না কম্পিউটারদেরকে। ড্যাশবোর্ডে দিতে হবে, ড্যাশবোর্ডে যাওয়া হবে, আমি ভুল করছি। ড্যাশবোর্ড থেকে দেখা শুরু করতে হবে। দেখা শুরু করতে আছে। রেসিপিসটাকে সার্চ করলাম, এটা ফ্রাইডে রেসিপিস। আসলে প্রতিটা কিওয়ার্ডের কারা কারা কম্পিটিটর এখানে চলে আসবে, লিস্ট আসবে, নতুন নতুন করে লিস্ট দেওয়া আর কি। আমরা আপনাদের তো কিওয়ার্ড প্রিভেলার দেখিয়েছিলাম না? প্রিভেলার দেখিয়েছিলাম। জি ভাইয়া, জি দেখিয়েছিলেন। সেটা যখন ইভ্যালুয়েট করেছিলাম তখন দেখেছিলেন যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছিল। জি ভাইয়া, জি। ওরা হচ্ছে ওই কিওয়ার্ডের কম্পিটিটর। কম্পিটিটর অ্যানালাইসিসটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে কি আপনাকে বায়ার বলতে পারে আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, এই কিওয়ার্ডটার কম্পিটিটর কারা এটা অ্যানালাইজ করে দাও। তখন এই কিওয়ার্ডটার কম্পিটিটর কারা আপনি অ্যানালাইজ করতে পারেন একভাবে। আর সেকেন্ড হচ্ছে কি বায়ার আপনাকে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট দিয়ে দিল যে এটা আসলে এটা কম্পিটিটরটা আমাকে একটু করে দাও, এটি একটু অ্যানালাইজ করে দাও, এই ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করে দাও। এভাবে বলতে পারে, অথবা বায়ার আপনাকে কিওয়ার্ড দিয়ে বলতে পারে এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা অ্যানালাইজ করে দাও। আচ্ছা ভাইয়া, আমি পেয়েছি, দেখেন খেয়াল করেন রেসিপিস লেখার পর দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এটা হচ্ছে এখানকার কম্পিটিটর, এটা লিস্ট আকারে চলে আসে। আমি এটাকে একটু ডাউনলোড করে নিতে পারি। এটা ডাউনলোড করার পর এখানে যে দেওয়া আছে, এখানে যে আছে তার যে ভিজিটর পাচ্ছে এখান থেকে কত 1,36,799। তার ব্যাকলিং আছে কতটা 369টা। এরপর এটা ডিএস হচ্ছে ডিএস মানে হচ্ছে একটা র্যাঙ্কিং স্কোর আর কি, যেটা নীল প্যাটেল থেকে দিয়ে থাকে। ডিএসটা আসলে পুরোপুরি কি বোঝাচ্ছে? এটা হচ্ছে কি ডোমেইন স্কোর। আচ্ছা, ডোমেইন স্কোর, ঠিক আছে। একটু আগে বলেছি যে অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে, যেমন ডিএ, পিএস, সিএফ, টিএফ, অনেকগুলো স্কোরিং সিস্টেম আছে না? সফলতা নীল প্যাটেল থেকে যেটা দেওয়া হয় সেটাকে বলা হয় ডিএস। আচ্ছা, আমাদের স্কোরটা হচ্ছে কত 89, সোশ্যাল শেয়ারিং হচ্ছে এত। তা আপনাকে এই রিপোর্টটা রাখতে হবে, তাকে বলতে হবে যে এই কিওয়ার্ডটার কম্পিটিটর হচ্ছে এরা, আর এরা এতটুকু কি করছে ডিটেইলস, মানে এতটুকু আপনার তারা ব্যাকলিং করছে। দেখেন তারা কি করে ব্যাকলিং করছে, দেখেন তারা এই পরিমাণ ব্যাকলিং করতেছে। আর নীল প্যাটেল আপনাকে সব এই ডিটেইলসটা দেবেন তাকে আগে। এখান থেকে এটা কপি করে এখান থেকে এক্সপোর্ট টু সিএসভি ডাউনলোড করে এটাকে মডিফাই করবেন, দিবেন। এটা হচ্ছে এর কম্পিটিটর, এর ব্যাকলিং আছে এতগুলো, এর ডিএস হচ্ছে এতগুলো, হ্যাঁ সব কিছুটাকে দিবেন। দেওয়ার পরে একটা নোট দিবেন। নীল প্যাটেলের ওয়েবসাইটে একটা নোট দেওয়া হয়েছে, every web page that rank as, আপনি যদি টপ 10 এ আসতে চান আপনাকে 4,463টা ব্যাকলিং করার প্রয়োজন হতে পারে, and domain score of 88, এবং আপনাকে ডোমেইন স্কোরটা করতে হবে কত? ধরুন আপনি এখন নতুন ওয়েবসাইট করছেন, নতুন ওয়েবসাইট করে যদি এখানে র্যাঙ্ক করতে চান তাহলে র্যাঙ্ক করবেন। আপনি আমাকে বলবেন আমি অনেক কষ্ট করছি তাও আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে না। কেন র্যাঙ্ক করছে না? কারণ র্যাঙ্ক করছে না কারণ হচ্ছে আপনি যে পেজে এটা করবেন, যে পেজে এই কন্টেন্টটা লিখবেন, সেই পেজের স্কোরটাকে আপনাকে 88 করতে হবে। আবারও আমরা তারপরে আপনার পক্ষে র্যাঙ্ক করা পসিবল, আদারওয়াইজ পসিবল না। কেন পসিবল না? সেই কম্পিউটারদেরকে অ্যানালাইজ করে সে যেটা দেখতো যেখানে যারা র্যাঙ্ক করছে তাদের এভারেজ ডিএস হচ্ছে, মানে ডোমেইন স্কোর হচ্ছে 89, আশা করি 90, 88, ঠিক আছে? এটাকে এভারেজ এটা কি করছে, এভারেজ আপনার করে তারপর সে এটা একটা ফলাফল আপনাকে দিচ্ছে। তো এভারেজ ফলাফলটা যে সবসময় রাইট হবে বিষয়টা কিন্তু তা নয়। যেমন এখানে দেখেন ইনি হয়তো বা 4 নম্বর পজিশনে আসছে, 4 নম্বর 5 নম্বর পজিশনে যে আছে তার ব্যাকলিং হচ্ছে 54টা আছে। আর এখানে যদি দেখেন এর ব্যাকলিং হচ্ছে কতটা 6109টা, তারপরে সে নিচে আছে। তো অনেক বেশি ব্যাকলিং করে ফেললে যে উপরে উঠে যাবেন বিষয়টা তা না। এখানে কিন্তু কন্টেন্ট কোয়ালিটি
এবং যে সাইটগুলোতে আপনি ব্যাকলিংক করেছেন সেই সাইটগুলোর রেপুটেশন সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এমনও হতে পারে আপনি চাইলে এখানে 55টা ব্যাকলিংক করে আপনি টপে আসতে পারেন। কিভাবে? আপনাকে যে 55টা ব্যাকলিংক আপনি করবেন সেই 55টা ব্যাকলিংক অবশ্যই রেপুটেড সাইটে হইতে হবে। রেপুটেড সাইটে ব্যাকলিংক গুলো করতে হবে। এটা আমি এই কথাগুলো কেন বলছি, যেহেতু এখানে যারা আসছেন সবাই কিন্তু ব্যাকলিংকের উপর কাজ করে কিন্তু এখানে আসছে, সবাই কিন্তু এসইও ফ্যাক্টর গুলো জেনে কিন্তু এখানে আসছে, কেউ আসেন না। সেজন্য আমি একটু কঠিন কথা বলছি। তাও যদি আপনার মনে হয় যে কথাগুলো কঠিন হয়ে গেছে, আপনি চাইলে আমাকে কিন্তু বলতে পারেন যে না কথাগুলো একটু কঠিন হয়ে গেছে, বলতে পারছেন। এখানে যেটা শো করছে সেটা আসলে একটা অ্যাভারেজ স্কোর। আপনার ব্যাকলিংক করতে হবে, এই ব্যাকলিংকে এই কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে হলে আপনাকে আপনার যে পেজে করবেন সেই পেজে স্কোরটা করতে হবে 88 একটা নিউবির পক্ষে করাটা কোয়াইট ইম্পসিবল। এটা আমি বলবো যে ইম্পসিবল হয়ে যাবে প্রমোট করা, খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য আপনাকে অনেক লম্বা একটা কন্টেন্ট লিখতে হবে, 4 থেকে 5 হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখতে হবে এবং পুরো কন্টেন্টটাকে আপনাকে এসইও করতে হবে। এসইও করে সেই কন্টেন্টটাকে ব্যাকলিংক করতে হবে, সোশ্যাল শেয়ারিং করতে হবে। হ্যাঁ, সবকিছু যখন আপনি প্রপারলি করতে পারবেন তখনই আপনার কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করবে, আদারওয়াইজ কিন্তু র‍্যাঙ্ক করবে না। আমি যেটা বলছিলাম ওই র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমরা অপেজ এর মধ্যে কথা বলবো, এখন আর কথা নাই বা বলি। এখন আপাতত বলে রাখছি, বায়ার আমাকে বললো রেসিপি রিলেটেড যারা কম্পিটিটর তাদেরকে একটু অ্যানালাইজ করে দাও। এখন প্রথমে আমাকে অ্যানালাইজ করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে রেসিপি রিলেটেড যে সাইটগুলো আছে এখানে কারা আমার এই কম্পিউটার থেকে খুঁজে বের করতে হবে। আমি কম্পিউটার থেকে প্রথমে খুঁজে বের করলাম, খুঁজে বের করার পর এখানে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমি কি করবো, বায়ারটা সাবমিট করবো। সাবমিট করে এখানে আরো কিছু ডিটেইলস বের করবো। শুধুমাত্র এই রিপোর্টগুলো সাবমিট করলে হবে না। ধরুন এখানে শুধুমাত্র বলা হয়েছে কি এর ব্যাকলিংক আছে S1টা, এটা বললে হবে না। এই কম্পিউটারতে ডিএ কত, পিএ কত, এর কয়টা ব্যাকলিংক আছে, কয়টা রেফারেন্স ডোমেন আছে, সবকিছু আমাকে বের করতে হবে। শুধুমাত্র এই কয়েকটা ইনফরমেশন দিলে হবে না, কি কি ইনফরমেশন দিতে হবে, যে যারা কম্পিউটার তাদের কি কি ইনফরমেশন দিতে হবে। তাদের আপনি দেখেন সাইট নেম, এরপর দিতে হবে এটা ডিএ কত, ডিএ তো চিনেন না সবাই, এর পিএ কত, এর অর্গানিক সার্চ কত, এর পেজ সার্চ কত, ঠিক আছে, এর সোশ্যাল ট্রাফিক কত, এই সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে। সোশ্যাল ট্রাফিক কত, এর কি পরিমাণ ব্যাকলিংক আছে, এর আপনার আরো দিতে হবে এর রেফারেল ডোমেন কেমন, রেফারেল ডোমেন কেমন আছে। হ্যাঁ, এই সব কিছু ইনফরমেশন বায়ারকে গুছিয়ে আপনাকে একটা লাইন এক্সেল করে দিতে হবে যে এই 10 জন হচ্ছে আপনার এই কিওয়ার্ডের কম্পিটিটর, এই 10 জনের ডিটেইলস নিচে দেওয়া আছে। এই 10 জন কি করে এই তাদের কতটা কিওয়ার্ড আছে এটাও দিতে হবে, তাদের ওয়েবসাইটে কতটা কিওয়ার্ড আছে এটাও কিন্তু আপনাকে দিতে হবে। কথা এই সকল কিছু আপনাকে কিন্তু এজ এ সাজিয়ে একটা এক্সেল মধ্যে দিতে হবে। তখন এটাকে আমরা বলবো কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা তো বুঝতে পারছেন। এখন এই সুগুল কিভাবে বের করতে হয় এটা জানেন? হ্যালো, বলেন। আচ্ছা ভাই, এটা যে আমরা যত এই যে এতগুলো বিষয়গুলো যখন অডিট করা লাগবে, এটা তো পুরো সাইট অডিটের জন্য। যদি বলে নির্দিষ্ট একটা কিওয়ার্ডের জন্য আমার অডিট করে দাও আমার কম্পিউটারে, আমি তো অডিট নিয়ে আলোচনা করি নাই, আমি তো আলোচনা করছি কম্পিউটার অ্যানালাইসিস। এটা আমার কম্পিউটার, আমি এই যে ডিটেইলসটা বাইরে দিব, এই হচ্ছে আপনার কম্পিউটার, এই কম্পিউটারের ডিটেইলসটা হচ্ছে এটা। মানে সেটা বলতে অডিট মানে হচ্ছে কি, অডিট মানে হচ্ছে বায়ারদের রাখেন, অডিট মানে হচ্ছে কি আপনার সাইডের প্রবলেমগুলো বের করা। আমি যেন প্রবলেম বের করে দিচ্ছি, আমি ইনফরমেশন বের করে দিচ্ছি। আচ্ছা সরি, আমার বলতে ভুলে গেছি। আমি বলছি যে শুধুমাত্র যদি একটা নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য আমার কম্পিউটারটা অ্যানালাইসিস করা লাগে, সেক্ষেত্রে কি এতগুলো বিষয় আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর কম্পিউটার অ্যানালাইসিস করেন, ধরুন বায়ার আমি আপনাকে আগে বলেছিলাম বায়ার দুইভাবে আপনাকে দিতে পারে, বলতে পারে হেলদি কিডস রেসিপি, এটার উপর যে যারা ইউএসএ তে লোকালি র্যাঙ্ক করছে তাদের কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস করে দাও। তখন আমি ইউএসএ লোকেশনটা ইউএসএ দিয়ে দেখবো যে এই কিওয়ার্ডের মধ্যে কারা কারা র্যাঙ্ক করছে, তাদের সাইটের নাম, ডিএ, অর্গানিক পেজ, সোশ্যাল বা অন্য যারা ইনফরমেশন আছে, ব্যাকলিংকস কয়টা, রেফারেল ডোমেন কয়টা কিওয়ার্ড ইউজ করেছে, সবকিছু আমি তাকে বায়ারকে বের করে দিব।
তারপরে আমি আমার কম্পিউটারকে অ্যানালাইজ করে তাকে দিলাম, আমার কম্পিউটারটা কয়টা কিওয়ার্ডে র্যাঙ্ক করছে এটাও কিন্তু টুলস দিয়ে বের করা যাবে। কয়টা কিওয়ার্ড সে র্যাঙ্ক করতেছে এটাও কিন্তু টুলস দিয়ে বের করা পসিবল। ধরুন এ হচ্ছে আমার কম্পিউটার, ফর এক্সাম্পল এই ব্যক্তি হচ্ছে আমার কম্পিউটার, এই ব্যক্তির কয়টা কিওয়ার্ড বর্তমানে র্যাঙ্ক করছে এটাও কিন্তু টুলস এর মাধ্যমে বের করা পসিবল। আমি এই ব্যক্তি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম, এই কিন্তু সবগুলো অর্গানিক কিওয়ার্ড চলে আসছে না? এই কয়টা কিওয়ার্ড আছে, ট্রাফিক কত, এই ডোমেইন স্কোর কত, ব্যাকলিংক কত, সব চলে আসছে, দেখতেছেন? জি ভাই। এই কোন কোন এই যেগুলো আছে এখানে দেখেন, টপ এসইও পেজেস, এই কোন কোন পেজেস গুলোকে র্যাঙ্ক করাচ্ছে এবং কতটা ব্যাকলিংক করেছে, কতটা সোশ্যাল শেয়ার পেয়েছে, সবটা আমি একটু পেয়ে যাচ্ছি। সে কতটা কিওয়ার্ড তার আছে এবং কিওয়ার্ড গুলো বর্তমানে গুগলের কোন পজিশনে আছে আমরা পেয়ে যাচ্ছি না, এবং সে এখান থেকে এই যে এই কিওয়ার্ডটা ফ্রুটস, এই কিওয়ার্ডটা সে গুগলের 3 নম্বর পজিশনে আছে এবং এই ফ্রুটস কিওয়ার্ডটার সার্চ ভলিউম হচ্ছে 9 মিলিয়ন। আচ্ছা, এরপরে এই কিওয়ার্ডটাকে সে র্যাঙ্ক করেছে 7 নম্বর পজিশনে আছে গুগলে। কোন দেশে আছে এটা? নলেজ শেয়ারিং কানাডাতে আছে। কোন দেশে? আপনি চাইলে এখান থেকে ফিল্টারিং করে দিতে পারেন। এই যদি সে বায়ার যদি বলে না আমাকে তো ইউএসএ আমার এগুলো দরকার নেই, আমাকে তো তুমি ইউনাইটেড স্টেটটা দাও, অন্যগুলো দরকার নেই, ইউনাইটেড স্টেটটা তো দেওয়া আছে, বাকিগুলো চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ফিল্টারিং করে এখান থেকে কিন্তু লার্ন এম্পাওয়ার সে কোন দেশে র্যাঙ্ক করছে, কোন দেশে র্যাঙ্ক করছে তো ওই দেশগুলো মার্ক করে আছে। তো আপনি এটাকে ডাউনলোডও করে নিতে পারেন, ভিউ করে আপনি কপি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। এটাকে আরো ডিটেইলস দেখতে চান, আরো ডিটেইলস কিন্তু এখান থেকে দেখা পসিবল। ফুড শব্দটাকে আপনি র্যাঙ্ক করেছে, ফুড শব্দটা আরো কি কি কম্পিটিশন আছে করা যাবে। এখন নির্ভর করতেছে বায়ার কি শুধুমাত্র কোন একটা কিওয়ার্ড নিয়ে ইন ডিপ অ্যানালাইজ করতে বলছে নাকি কোন একটা কিওয়ার্ডের উপর অ্যানালাইজ করতে বলছে। দুটা বিষয় কিন্তু আলাদা আলাদা, দুটাকে আপনাকে দুটা বিষয়ের উপর ফোকাসিং করতে হবে। এখানের উপর আলাদা ফোকাসিং করতে হবে, এখানের উপর আলাদা ফোকাসিং করতে হবে। জাস্ট আমি তাকে বের করে কিওয়ার্ড হল তাকে বের করে দেবো, সেম কিওয়ার্ডে কোন কান্ট্রিতে সে যে কান্ট্রিটা বলবে সেই কান্ট্রিতে কোন কোন ওয়েবসাইটে র্যাঙ্ক করেছে, সেই ওয়েবসাইটের এসইও স্কোর বলেন, জিএডিএ বলেন, অর্গানিক পেজ, ব্যাকলিংক, মান্থলি ভিজিটর, রেফারেল ডোমেইন, কতটা কিওয়ার্ড আছে, কতটা কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করছে, শুধু এই ইনফরমেশনগুলো আমরা বের করে দেব। সে যদি আমাকে কোনো একটা ওয়েবসাইট দিয়ে বলে এই ওয়েবসাইটটা একটু অ্যানালাইসিস করে দাও, তখন আমি তাকে আরো ইন ডিপ ডিটেইলস দিব যে ওয়েবসাইটটার যে ব্যাকলিংক গুলো র্যাঙ্ক করেছে, কোন কোন ব্যাকলিংক গুলো র্যাঙ্ক করেছে, সেই ব্যাকলিংক গুলোকে আমি তাকে কি করে দেবো, ফাইন্ড করে দেবো, সে ব্যাকলিংক গুলোকে র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? এই ব্যাকলিংক গুলো সিটিজি দাও, এই ব্যাকলিংক গুলো সার্চ করে না, তো একদম ইন ডিপ তাকে আমি বলে দেবো। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই বুঝছি। ক্লিয়ার হয়েছে কিনা সবাই? হচ্ছে একদিন প্রশ্ন করেছিলেন আমার আলোচনা করার জন্য এই বিষয়গুলোকে আমরা যে জি ভাইয়া, ডিটেইল দেব, এটা কিভাবে সাজাইতে হবে একটু সাজানোটা যদি দেখাইতেন শীটে। সাজানোর স্টাইলটা সম্পূর্ণ হচ্ছে আপনার উপর। আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দিলাম, আপনি যেভাবে সাজায় বায়ারকে দেন, এটার জন্য নির্দিষ্ট কোনো ওয়ার্ল্ড ওয়াইড ফরম্যাট নাই, আপনাকে এভাবে সাজাতে হবে। জাস্ট আপনাকে ইনফরমেশন গুলো ক্লিক করবেন, যেমন আমি সাজাতে বলো গত ক্লাসে আপনাদের নাম লিখুন, গত ক্লাসে যে এসইও অডিট নিয়ে একটা ইনফরমেশন সাজাতে বলবো। এটা ইনফরমেশন সাজানোটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপনি ইনফরমেশন গুলো এখন সে যদি বলে যে কিওয়ার্ড বেস করো, তাহলে আপনি যখন কিওয়ার্ড লিখে সার্চ করবেন সেখানে কিন্তু দেখেন এক্সপোর্ট করার অপশন আসবে, ওটাকে এক্সপোর্ট করে কয়েকটা রো বাড়িয়ে কয়েকটা ইনফরমেশন বাড়িয়ে দেবেন। সেখানে হয়তো বা সাইট নেম থাকবে, অর্গানিক পেজ ট্রাফিক থাকবে, বা রেফারেল ডোমেইন থাকবে, আর কিছু থাকবে না। আপনি করেন কি কয়েকটা রো বাড়িয়ে আপনি কিছু ইনফরমেশন আর কি করেন বাদ দিয়ে আপনি অ্যাড করে দিবেন। এটা হচ্ছে কিওয়ার্ডের ক্ষেত্রে। যদি সে ওয়েবসাইট দেয়, ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি আরো কিছু ভিন্ন পদ্ধতি নিতে পারেন। আমি একটু ব্যাক করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ হবে। এই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কি করলেন, এই ইনফরমেশনটাকে ক্লিক করলেন, তার অনেক কিওয়ার্ড আছে এতগুলো, তার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে এতগুলো, তার ডোমেইন স্কোর হচ্ছে এতগুলো, এত তার ব্যাকলিংক আছে এতগুলো, হ্যাঁ। আর এবার এখান থেকে কি নিলেন, এখান থেকে ইনফরমেশন করে নেন, তার কোন কোন পেজটা টপে আছে, এটাকে জাস্ট কি করেন, কপি করলেন। আপনি ধরে নিন আপনি ইউনাইটেড স্টেটসটা কপি করলেন, সে যদি আমাকে ইউনাইটেড স্টেটস না, সে কোন কোন কানাডাটা দেখাতো, আপনি কানাডাতে ক্লিক করবেন, তখন সে আপনাকে কানাডার রিপোর্টটা দেখাবে যে এই নট অনলি ইউনাইটেড স্টেটে র্যাঙ্ক করেছে, সে কিন্তু কানাডাতেও র্যাঙ্ক করেছে। আপনি তাহলে কানাডার রিপোর্টও দেখতে পারেন। এরপরে তার কোন কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে, ইউএসএ তে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, জেবিতে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, সিএতে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে, অস্ট্রেলিয়াতে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে। ওগুলো আপনি এখান থেকে কপি করে নেবেন, একটু কপি করে নিয়ে বাইরে দিয়ে হবে। গত ক্লাসে আমি
অডিটের উপরে বলেছি আমি আপনাকে যদি অডিটটা দেখাই তাহলে আপনি কম্পিটিশনটা কিভাবে বসাতে হবে আপনি যদি বুঝে ধারণাটাও অনেক স্বচ্ছ। একটু কপি করে দিবেন আর কোনো আসলে আর কোনো তেমন কোনো জটিল কোনো প্রক্রিয়া বা জটিল কোনো কাজ নেই সম্পূর্ণ কপি করে দেওয়াটাই হচ্ছে আপনার কাজ তার কিওয়ার্ডটা বের করে দিই যেটা ডাউনলোড করার অপশন আছে কিন্তু অনেক টুলস আছে কি যেখানে আসলে ডাউনলোড করার জন্য একটা অপশন দিয়ে দেয় ডাউনলোড করার অপশন দিয়ে দেয় দেখেন এটা কিন্তু ডাউনলোড করার একটা অপশন দিয়েছে বুঝলেন আপনি এখানে ক্লিক করলেই আপনি পুরোটাই কিন্তু কি করে ফেলতে পারবেন ডাউনলোড করার একটা অপশন পেয়ে যাবেন পুরোটা ডাউনলোড করতে পারবেন আবার সে যে কিওয়ার্ডটা দিছে যে কিওয়ার্ডে সে র‍্যাঙ্ক করতেছে সেই কিওয়ার্ডে কারা কারা কম্পিটিশন এটাও চলে আসছে আপনি এটা না করে এটা যদি এক্সপোর্ট টু সিরিজে দেন তাহলে কিন্তু আপনি কি পেয়ে যাচ্ছেন কোন তার কিওয়ার্ডটা র‍্যাঙ্ক করেছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ওয়েল ফরম্যাট করা আছে আপনি কিন্তু ফরম্যাট করতে হচ্ছে না ফরম্যাট করাই আছে তাই না আপনি এটা কিন্তু আপনার এক্সেলে বসিয়ে একটু সাজিয়ে গুছিয়ে একটু রং টং মেখে দিবেন যেমন গত ক্লাসে আমাকে বলা হয়েছিল এসইও লিডটাকে যদি কিভাবে করে কিভাবে বায়োকে দিতে হয় আসলে বায়োকে দেওয়ার কোনো নির্দিষ্ট নিয়ম না আমি যদি কোনো নিয়ম দেখাই আপনি ধরুন কি আমার নিয়মটাকে হুবহু কপি করে ফেলবেন এই জন্য আমি ইনফরমেশনটুকু আপনাকে দিচ্ছি যেখানে আমি ইনফরমেশনটুকু এখানে সাজাই এসইও লিডে যে ইনফরমেশনটুকু লাগে সাজালাম সাজিয়ে দেখালাম যে কিভাবে রিপোর্টটাকে কালেক্ট করে বায়োকে দিতে হয় আমি যখন এটা দেখাবো আপনি একদম ড্যাম শিওর থাকেন 100% আপনি শিওর থাকেন যতগুলো এখানে প্রশিক্ষণার্থী আছে আমি কালকে করতে বলি তাদের মধ্যে দেখবেন আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলছি 80% স্টুডেন্ট আমি যেভাবে বলেছি একটু হালকা মাত্র রং টং চেঞ্জ করে দেখবেন যে দিয়ে দিছে এখানে আপনার ক্রিয়েটিভিটিটা কোথায় আসবে আমারটা যদি দেখায় যে আপনি আমার মধ্যে থেকে যাবে আমার থেকে কিন্তু বেরোতে পারবেন এর জন্য কোন একটা কিওয়ার্ড বেস একটা কম্পিউটার অ্যানালাইজ করেন করে আপনি আমাকে দেখান আপনি আপনার মতো করে ফরম্যাট করে আমাকে দেখান বলবো যে এটাকে আপনি ওয়েট কিভাবে করতে পারেন এটা কার কোডটা কিভাবে করতে পারেন আপনি কোথায় ভুলেছে ভুলগুলোকে আমি মার্ক করে দেবো না এই জিনিসটা এভাবে হবে এটাকে মার্ক করুন আপনি থেমে গেলেন যে এটা আমি এখন ওকে এটা দেখালাম আপনি এখন ড্যামেজ থাকবেন কাজ করতে দিলে সবারটাই কাছাকাছি এরকম হবে বুঝতে পারছেন আপনার যে কোনো একটা কিওয়ার্ডকে বেস করে অথবা যে কোনো একটা ওয়েবসাইটকে বেস করে কম্পিউটার অ্যানালাইসিস করেন বিভিন্ন টুলস আছে অনলাইনে কম্পিউটার অ্যানালাইসিস টুলস থেকে সার্চ করলে পেয়ে যাবেন টুলস দিয়ে সার্চ করে একটা এক্সেল শিটে যে ইনফরমেশনগুলো রাখেন দেখে প্রয়োজন হলে আমাকে দেখাটা শেয়ার করতে পারেন আমি চেক করে দিব চেক করে দেখা দেওয়ার পর আমি বলবো আপনি কোথায় কোথায় ভুল হচ্ছে আপনি এখন কি এই রিলেটেড একটা কোশ্চেন করা যাবে আচ্ছা ভাইয়া ফাইবারে অনেক সময় ভাইয়া কিছু এরকম আসে যে আমি হচ্ছে একটা এসইও করাবো সাইটের সেক্ষেত্রে আমি যদি ওনার সাইটটা মানে প্রপোজাল পাঠানোর সময় অডিট করি তো সেই অডিট রিপোর্টের কোনো লিংক কি আমি এখানে শেয়ার করতে পারবো ধরেন আমি একটা পিডিএফ বানায় ফেলছি এক্সেল শিট থেকে সেটা আমি কোনো একটা ড্রাইভ বা কোনো একটা সাইটে আপলোড করে লিংক আমি এখানে দিতে পারবো প্রপোজালের মাধ্যমে আমি আপনি চাচ্ছেন যে কোনো একটা বায়ার প্রপোজালের সময় বায়ারের সাইট অডিট করে লাগিয়ে দিতে যাচ্ছেন না আমি ওনার ওয়েবসাইটটা লিখে দিয়েছি যে আমার অমুক ওয়েবসাইট এটা আমি এটা এসইও করাতে চাচ্ছি বা হচ্ছে এটা র্যাঙ্ক চাচ্ছি তো সেক্ষেত্রে আমি ওটা যদি অডিট করি বা ওটা নিয়ে রিসার্চ করি অ্যানালাইজ করে ওই রিপোর্টটাকে আমি তাকে পাঠাইতে পারবো বা কোনো লিংক কি শেয়ার করতে পারবো প্রপোজালের এই যে এই ফরম্যাটের মধ্যে ফাইবারের প্রপোজাল যে পাঠান সেখানে এখন আসলে আপনি যে আমি বলি আপনি যে তার জন্য কষ্ট করে তাকে পাঠাবেন এটা আসলে কতটুকু ফল তো এটা নিয়ে আমি সন্দেহ না সেকেন্ড হচ্ছে কি আপনি এখানে অ্যাটাচমেন্টের অপশন আছে আমি জানি না অ্যাটাচমেন্টের অপশনটা পিডিএফ আকারে অ্যাটাচমেন্ট করে দেন আর অ্যাটাচমেন্ট যদি অপশন না থাকে সেক্ষেত্রে আপনি ড্রাইভে বা অন্য কোথাও আপনি আপলোড করে লিংকটা তার সাথে শেয়ার করুন শর্ট করে শেয়ার করুন ইনশাআল্লাহ আবার জেগে উঠবে আচ্ছা ভাইয়া বুঝতে পারছি তার মানে হচ্ছে ফাইবারে এটা না করাটাই বেটার আর কি এটা আপনি আসলে বায়ার বুঝে কথা আর কি জি ভাইয়া থ্যাংক ইউ হ্যালো আমি কিন্তু আমার নতুন টপিকটা আসতে পারিনি হ্যাঁ বলেন জি লোকালিটির ক্ষেত্রে এটা কিভাবে করবো কম্পিউটার অ্যানালাইসিসটা যদি বাংলাদেশ বেসে কি দিলাম না ইউএসএ দিলাম না জি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম এই টুলসটা তো কোন ল্যাঙ্গুয়েজে আপনাকে এটা দেখতে হবে এই কান্ট্রিটা মনে বাংলা এখানে বাংলা টুলস করার অপশন আছে কি আমি জানি না বাংলা নাই সম্ভবত
একটু দেখবেন বাংলাদেশ আছে কিনা। ও না পারলে যে বাংলাদেশ থাকবে না তা না। হ্যাঁ, ও না পারলে বাংলাদেশে আছে ভাইয়া। আছে, বাংলা আছে। হ্যাঁ, বাংলাদেশ আছে তো। ভাই কিওয়ার্ডটা টাইপ করে দেখেন কি অবস্থা বাংলাদেশ বা বাংলা লিখে। বাংলা আছে। আচ্ছা, আমি আপনার কাউকে সার্চ দিচ্ছি। কোশ্চেন আছে, আপনি একটা কোশ্চেন পেয়ে এই প্রশ্ন করেছিলেন, উত্তরটা পেয়ে গেছে। ওকে, আবার আসে আমি অডিট জিনিসটা কি, এটা কেন করতে হয়। এটা আপনার কোনো ওয়েবসাইট হয়, আপনি চেষ্টা করবেন 2-3 মাস আগে অডিট করার জন্য। অডিট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটটার কি ডিস করছে, আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি প্রবলেম অ্যারাইজ হচ্ছে, সেই প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা এবং সলিউশন করা। ঠিক আছে, আপনার কোন জায়গার মধ্যে ইমপ্রুভ করা প্রয়োজন, কোন জায়গার মধ্যে কি মিসিং করেছেন, সেই বিষয়টাকে ফাইন্ড আউট করার জন্য মূলত অডিট করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি মূলত আমাদের অন পেজের মধ্যে বেশি আমাদের অন পেজ গত যে প্রবলেমগুলো হয়, অন পেজ গত প্রবলেমগুলোকে নিয়ে কিন্তু অডিট গুলো করা হয়। এজন্য এটাকে অনেক সময় বলা হয় অন পেজ রিপোর্টও বলা হয়, এসইও রিপোর্টও বলা হয়, অনেক সময় অডিটও বলা হয়। এটা যে 3 ভাবে আপনি চিন্তা করতে পারেন, অন পেজ রিপোর্ট, এসইও রিপোর্ট অথবা অডিট, এসইও অডিট, 3 ভাবে আপনি এটাকে নিতে পারেন। যেভাবে নেন না কেন, কথা কিন্তু কাজ কিন্তু একটাই। মানে এখানের মতো অন পেজ গত কি কি প্রবলেম আছে, অন পেজ তো সবাই চিনেন। অন পেজ হচ্ছে কি ব্যাক এন্ডে যতগুলো কাজ আছে, আপনি যে একটা কন্টেন্টকে পোস্ট করছেন, এই কন্টেন্ট যে লিখে পোস্ট করছেন সেটাও কিন্তু অন পেজের কাজ। পোস্ট করছেন, একটা ভিডিও অ্যাটাচ করছেন, সেটা অন পেজের কাজ। সাইডে যে কাস্টমাইজেশন করতেছেন সেটা অন পেজের কাজ। হ্যাঁ, ম্যাপ করতেছেন, রোবট করতেছেন, আরএসএস করতেছেন, আর বিভিন্ন যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আপনার প্রবলেমগুলোকে আসলে ফাইন্ড আউট করার জন্য এসইও রিপোর্ট করতে হয়। না অফ পেজের কোনো কাজ বা অফ পেজের কোনো আসলে সম্পর্ক নেই, শুধুমাত্র অন পেজের সাথে এসইও রিপোর্টের সম্পর্ক আছে। আমরা যদি দেখি যে কোনো একটা সাইট অডিট করার জন্য মানে না কি যে বলেন, মনে করো এসইও অডিট নামে একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করি বড় একটা সাইট, এটা অডিট করে আসলে খুব একটা আমাদের লাভ হবে না। এটা অডিট করতে গেলে আমার দিন চলে যাবে। সকালে একটা সাইট দিলাম, এটা অডিট করতে গেলে আমার দিন চলে গেছে। অডিট শুরু করে দিয়েছে, অডিট শুরু করে দিয়েছে, এখন অডিটের রিপোর্টগুলো সেটা এখন আসে না, তাই হয়তো বা চলে আসছে, কম দেওয়া হয়েছে এই আর কি। দেখেন আমি যখন এটা ক্লিক করলাম, সার্চ করলাম, অনেক সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ইভেন এমনও হতে পারে 1 থেকে 2 ঘন্টাও সময় নিতে পারে অডিট করতে। কারণ কি সাইটের মধ্যে যত বেশি পেজ থাকবে অডিট করতে তত বেশি সময় লাগবে। বুঝতে পারছেন, যত বেশি পেজ থাকবে তত অডিট করতে সময় লাগবে। এটা মনে হয় আরো আপডেট হবে, এখানে 5000 পেজকে কাউন্ট করার ইয়ে আছে, আস্তে আস্তে সময় লাগবে। এই আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে দেখবেন যাদের অডিটের মধ্যে ইস্যু কম তারা কিন্তু দ্রুত র্যাঙ্ক করে। অডিটের মধ্যে আপনাকে ইস্যু কমতে হবে, আপনার ইস্যু কমবে, আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। ইস্যু যদি বেশি থাকে আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে অডিটের মধ্যে যেন অবশ্যই ইস্যু কম থাকে। এটা অন পেজ স্কোরটা হচ্ছে কত, 73, এটাকে বলছে গ্রেড। আপনি এখানে পাশে মার্ক আছে, কোশ্চেন মার্ক করে দেখবেন। এখানে বলা হচ্ছে এসইও স্কোরটা, অন পেজ স্কোরটা করা হয়েছে আপনার যতগুলো পেজ আছে ওভারঅল সবগুলো পেজকেই বেস করে আপনার যেটা স্কোর দেওয়া হয়েছে এটা তো 73। দ্যাট মিন্স এটাকে আরো ইমপ্রুভ করা যেতে পারে। আমি সকালে অনেকগুলো সাইটের উপর অডিট করেছি, তাদের 85 ছিল, কারো 84 ছিল, কারো 90 ছিল। তো এই স্কোরটাকে আরো বাড়ানোর সুযোগ আছে। তাহলে এখান থেকে কি কি ইনফরমেশন আমরা নিয়ে অডিট করা হয়েছে, এটাকে যখন আপনার সাইটের ভিন্নতা চলে আসবে, অডিটের ইনফরমেশনের ভিন্নতা চলে আসবে, সময় চেষ্টা করবেন কোন একটা প্রিমিয়াম টাইপের টুলস দিয়ে অডিট করার জন্য। আমাদের কারণ আপনি সাইটের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আপনি কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। র্যাঙ্ক করার জন্য কিন্তু আপনার অডিটটা কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয়। ওকে, প্রথমে আমরা দেখবো এখানে অন পেজ স্কোর।
প্রেস করেছি, আপনারা যদি ডেমো দেখতে যাচ্ছেন, ডেমো দেওয়ার জন্য দুটো প্রেস করেছি। এখানে লিখেছি সাইট নেম, এখানে আমি যে সাইট অডিট করবো সেই সাইটের নাম লিখেছি। ধরুন এখন আমি অডিট করতেছি এই সাইটটা, তাহলে আমি এই সাইটের নাম লিখলাম। অন পেজ স্কোর, আপনাকে অন পেজ স্কোরের জন্য আলাদা করে একটা ফরম্যাটিং করলাম আমি। দেখেন ফরম্যাটিং আমি সবগুলো সারিয়ে নিলাম। ফরম্যাটিং অন পেজ স্কোর লিখলাম আমি, এখানে পেলাম কত 73, আমি এখানে লিখে রাখলাম 73। ট্রাফিক আমি কত ট্রাফিক পেলাম মান্থলি, এখানে লেখা থাকবে অর্গানিক মান্থলি ট্রাফিক হচ্ছে 1,98,18,642। এটাকে আমি কপি করলাম, ক্লিক করে আমি লিখে দিই, করতে গেলে ক্লিক করে যাচ্ছে। সবগুলো করতে করতে আস্তে আস্তে এটাও বের করে আপনার 1,98,00,000 ট্রাফিক আসতেছে, কোন কোন কিওয়ার্ড থেকে আসতেছে, কোন কোন পেজে কত ট্রাফিক আসতেছে, এটাও কিন্তু বের করা পসিবল। কিন্তু এটাও বের করে দিতে পারে। আমিও তো কত আপন মানুষ পেয়ে গেছি। 1,98,00,000 কত ছিল? 1,98,00,000 18,642। 1,98,00,000 18,642। এটা হচ্ছে ওনার আমাদের আসলে কান্ট্রি দিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এটাকে নোট করে রাখলাম, কারণ আমি যদি এখান থেকে এখানে কপি করে দিতাম এখানে ব্যাকলিংক চলে আসতো। অর্গানিক কিওয়ার্ড পাওয়া গেছে 51,05,038। 51,05,038। এরপরে আমরা ব্যাকলিংক পাওয়া গেছে 18,95,848। এই যে ইনফরমেশনটা আমি দিচ্ছি এটা কয়টা পেজের উপর বেস করে আমি দিচ্ছি। এই ক্লাউড স্কোরটা এখানে থাকবে 5,000। ব্রোকেন লিঙ্কস এগুলো তো বুঝে দেওয়া দরকার, তারপর ব্রোকেন লিঙ্ক আসতেছে। অন পেজ স্কোরটা তো আমি আগেই বলেছিলাম, ওভারঅল আপনার ওয়েবসাইটের যতগুলো হেডিং আছে, যতগুলো ডেসক্রিপশন আছে, যতগুলো কন্টেন্ট আছে, অন পেজে বিভিন্ন যে ম্যাটেরিয়ালস গুলো আছে বা টার্মস গুলো আছে, সকল জিনিস অ্যানালাইজ করে একটা স্কোর দেওয়া হয়। এটা দেওয়া হয়েছে কত আপনার 73 দেওয়া হয়েছে। 73টা রেট বলা যায়। তো আপনাকে ট্রাই করতে হবে এটাকে আরো ইনক্রিজ করার জন্য। অর্গানিক মান্থলি ট্রাফিক কিন্তু কয়েক ধরনের আছে। একটাকে বলা হবে অর্গানিক, সর্বাত্মক চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। সবাই তো অর্গানিক ট্রাফিকটা চিনেন, তাই না? অর্গানিক ট্রাফিক চিনেন? এই ট্রাফিক গুলো মূলত সার্চ ইঞ্জিন থেকে আসে। উইথ ফ্রি পারপাস, নো কোনো পেড না। ফ্রি পারপাস অনেক সময় দেখুন সার্চ ইঞ্জিন থেকে কিন্তু আবার পেডও আসতে পারে, পেড ট্রাফিকও আসতে পারে। সার্চ ইঞ্জিন থেকে যদি ফ্রি পারপাস আসবে সেগুলোকে আমরা বলবো অর্গানিক। তো আপনি কোনো একটা কিওয়ার্ড সার্চ করেছেন, সেই কিওয়ার্ডের বেস করে কোনো একটা ওয়েবসাইট আসছে, সেই ওয়েবসাইটটাকে ভিজিট করেছেন, তাহলে আপনি এই যে সার্চ করে ভিজিট করেছেন এটাকে আমরা বলবো অর্গানিক। সার্চ ইঞ্জিন থেকে আসছে সার্চ করে। পেড ট্রাফিক মানে হচ্ছে আপনি গুগলের মাধ্যমে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে হোক কোনো অ্যাডভার্টাইজ দিচ্ছেন,
আপনার একটা ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন বা গুগলে বিজ্ঞাপন দিচ্ছেন আর যে কোনো ইউটিউবে বিজ্ঞাপন, যে কোনো জায়গায় বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপন দিয়ে মানে খরচ করে যে ট্রাফিকটা নিয়ে আসছে সেটাকে আমরা বলবো কি, সবকিছু তো বোঝা যাচ্ছে। কারণ ট্রাফিক মানে হচ্ছে ধরুন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টুইটার থেকে, লিঙ্কডিন থেকে যে ট্রাফিকটা আসছে সেটাকে বলা হবে সোশ্যাল ট্রাফিক। আর ডিরেক্ট ট্রাফিক মানে হচ্ছে কি, এই ট্রাফিকটা আমরা কোনো মাধ্যমে ইউজ করবো না, সরাসরি ব্রাউজারে লিখে এটাকে ভিজিট করবো, এটাকে বলা হবে ডিরেক্ট ট্রাফিক। আদার্স ট্রাফিক বলতে বোঝানো হচ্ছে এখানে অনেক ধরনের অনেকগুলো ফ্যাক্ট আছে। ধরুন আপনার ওয়েবসাইটটা আপনি কোনো একটা বুট মানে কোনো একটা সফটওয়্যারটা আপনার ভিজিটর বাড়িয়েছে, সেইটা কিন্তু বুটের মধ্যে পড়ে যাবে, এটাকে আদার্স ট্রাফিকে ফেলা হবে। আপনার ওয়েবসাইটটা প্রতিনিয়ত বিভিন্ন কিন্তু আপনার বিভিন্ন স্পাইডার, বিভিন্ন সার্চ ইঞ্জিনের স্পাইডার বলেন, বিভিন্ন টুলসের স্পাইডার গুলো কিন্তু আপনার ওয়েবসাইটে ভিজিট করছে। এই স্পাইডার গুলোর যে ট্রাফিক গুলো আছে সেগুলোকে আদার্স ট্রাফিক হিসেবে কাউন্ট করা হবে। আমি যদি লিখি এখানে রোবট ট্রাফিক, সার্চ ইঞ্জিন বুট বলতে পারবেন। এরপরে অনেকগুলো সাইট থাকে যে সাইটগুলো খুব রেস্ট্রিক্টেড সাইট থাকে, রেস্ট্রিক্টেড সাইট। ধরুন বাংলাদেশের ডিফেন্স মিনিস্ট্রি সাইটটা হচ্ছে রেস্ট্রিক্টেড সাইট, সেখান থেকে আপনার ওয়েবসাইটে কোনো একটা ট্রাফিক আসছে, ওই রেস্ট্রিক্টেড সাইটগুলোতে কোনো গুড বা ট্রাফিক যায় না। ওইখান থেকে যখন ট্রাফিক গুড যদি না যায়, সে কিভাবে কাউন্ট করবে, সে কোথেকে আপনার ট্রাফিকটা কোথেকে আসছে এটাকে বোঝার জন্য সেই ওয়েবসাইটে বুটটাকে যেতে হবে। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে বুট অ্যালাউ করে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে রোবট টিএক্সটি কথা মনে আছে আপনাদের? জি ভাইয়া মনে আছে ভাইয়া। সেখানে যদি আপনারা দেখেছেন পেজ কোনটাকে আমরা অ্যালাউ করবো বা কোনটাকে অ্যালাউ করবো না, এটা তো আপনারা জানেন, তাই না? তো কিছু কিছু সাইট আছে যারা কোনো পেজকে কোনো রোবটকে অ্যালাউ করে না। ওই সাইটগুলো থেকে যদি কোনো ট্রাফিক আসে, সেই ট্রাফিকগুলো আদার্স ট্রাফিকে পড়ে যাবে। আছে যে সাইটগুলোতে গুগলের স্পাইডার বা অন্য সার্চ ইঞ্জিনের স্পাইডাররা ভিজিট করে না, যেমন আপনি বলতে পারেন গ্যাবলিং সাইট, অ্যাডাল্ট সাইট, এগুলোতে কি করে না, তারা অনেক সময় ইন্ডেক্সিং করে না। ওইখান থেকে যদি কোনো ট্রাফিক আসে সেই ট্রাফিকটাকে আদার্স হিসেবে ধরা হয়। মানে যে ট্রাফিকগুলো সহজ কথায় বললে যে ট্রাফিকগুলো ডিটেক্ট করা যায় না, সেই ট্রাফিকগুলোকে মূলত আদার্স ট্রাফিক হিসেবে কাউন্ট করা হয়। বুঝতে পারছেন সবাই? জি ভাই, এবার বুঝতে পারছি। তাহলে এখানে যে ট্রাফিকটা লেখা আছে, ট্রাফিকটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, মানে হচ্ছে কি ম্যানুয়ালি আসছে, এটা কিন্তু আপনি নিশ্চয়ই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আসতেছে। ব্যাকলিংকস মানে এই যে ওয়েবসাইটের কথা আমরা ডাকিয়ে চিন্তা করছি ডেলিশ, এই ওয়েবসাইটটার মান্থলি না, এই ওয়েবসাইট টোটাল ব্যাকলিংক আছে 1,89,05,538টা তার ব্যাকলিংক আছে, হিউজ ব্যাকলিংক। 538 থেকে 538 1 লক্ষ, এটা ঠিক আছে, এটা ঠিক ছিল 18,95,538। 18,38,038, তাই তো? আচ্ছা, এটা বুঝতে পারছেন ব্যাকলিংকস গুলো কি কি? এই ওয়েবসাইটটার এগেইনস্ট এতগুলো ব্যাকলিংক আছে। কাউন্ট পেজ মানে কতটা পেজকে অ্যানালাইজ করে রিপোর্টটা দেওয়া হয়েছে। ব্রোকেন লিংকস বলতে মাঝে মধ্যে যখন আমরা কিছু ওয়েবসাইটে ভিজিট করি তখন দেখবেন ওয়েবসাইটের কিছু লিংক ওপেন হতে চায় না, সেই লিংকগুলোতে কন্টেন্ট থাকে না বা ভালোভাবে ওপেন হতে চায় না, 404 লেখা থাকে অথবা অন্য কিছু লেখা থাকে। এই লিংকগুলোকে মূলত ব্রোকেন লিংক বলা হয়। আমাকে দেখতে হবে ব্রোকেন লিংকগুলো কিন্তু ওয়েবসাইটের জন্য খারাপ, ভালো না। ব্রোকেন লিংক যেন না থাকে। এখানে ব্রোকেন লিংক আছে কয়টা? 4টা। ব্রোকেন লিংকগুলো কি কিরকম আগে বলে দিতে হবে। আমরা এটা পরে বের করবো কোন 4টা লিংক ব্রোকেন হয়ে গেছে, এটা একটু পরে বের করবো। কয়টা ইস্যু পাইছে, এই সাইটের মধ্যে কয়টা প্রবলেম আছে এটা দেখতে হবে। অ্যাপ ইস্যু 315টা ইস্যু বর্তমানে সেটা আছে। এরপর ব্লগ মানে পেজ আপনার কোনো সমস্যা নেই। ধরেন আপনি ভালোভাবে কন্টেন্টটা লিখছেন কিন্তু অনেকগুলো কান্ট্রিতে আপনার
কন্টেন্টটাকে ব্লক করা হতে পারে রিপোর্টের বেসিসে বা গুগল নিজে বা সার্চ ইঞ্জিনে নিজে আপনার কন্টেন্টটাকে ব্লক করে দেবে। যদি আপনার কন্টেন্টের মাধ্যমে কোনো একটা হিউম্যান ছড়াই আপনার কোনো একটা কন্টেন্ট আপনি মুভি সাইটের একটা মুভিকে নিয়ে ডাউনলোড করে দিয়ে দিলেন, এটা অনেক সময় ওই যারা পরিচালক তারা কিন্তু লিগ্যাল অ্যাকশনের জন্য লিগ্যাল অ্যাকশন নেয়। আর সব লিগ্যাল অ্যাকশন নিতে গিয়ে অনেক সময় আমাদের সাইটের বেশ কিছু লিঙ্ক ব্লক হয়ে যায়। এটা আমাদের নিজের ভুলের কারণে হতে পারে, আর কেউ কমপ্লেন করেও হতে পারে। এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন লিঙ্কটা ব্লক করা। এখানে 3টা লিঙ্ক ব্লক করা হয়েছে। ব্লক এই লিঙ্কটা হয়তো সে কান্ট্রি ব্লক করে রাখছে, অথবা তাকে সার্চ ইঞ্জিন করতে ব্লক করে দেওয়া হয়েছে। এখানে একটা হতে পারে ব্লক লিঙ্ক হচ্ছে এখানে কয়টা পাওয়া গেছে? 3টা পাওয়া গেছে। আমরা এই ব্লক লিঙ্কগুলো দেখবো কোন কোন লিঙ্কটা ব্লক আছে। রিডাইরেক্ট লিঙ্ক মানে হচ্ছে দেখেন আপনারা রিডাইরেক্ট লিঙ্কটা আমরা 2টা কারণে ইউজ করি। প্রথমে দেখেন fb.com লিখে যখন আমরা সার্চ করি তখন আমরা কোথায় চলে যাই? ফেসবুক.com চলে যায় না? জি ভাই। এটা কিন্তু ডিফারেন্ট ডোমেইন, এটা কিন্তু একটা আলাদা ডোমেইন, এটা কিন্তু একটা আলাদা ডোমেইন। কি এই ডোমেইনটাকে এখানে রিডাইরেক্ট করা হয়েছে কারণ একটা পর্যায়ে গিয়ে একটা সময় আসার পরে মানুষের মধ্যে কিন্তু ফেসবুক বলতে মানুষের অ্যাপ দিয়ে বোঝায়। খুব সিম্পল একটা নাম। ফেসবুক কর্তৃপক্ষের ফিল করছে ঠিক আছে আমরা অ্যাপটাকেই রিডাইরেক্ট করে দিই। এই জন্য অ্যাপটাকে রিডাইরেক্ট করা হয়েছে কোথায়? ফেসবুক.com। কেউ যদি অ্যাপ.com লিখে ফেসবুক.com যাবে, ফেসবুক.com লিখলেও ফেসবুক.com যাবে। কারণ এটা এই লিঙ্কটা কি করা হয়েছে? রিডাইরেক্ট করা হয়েছে। না সে রিডাইরেক্ট গ্রুপ কেন করে? মানুষ শুধু জনপ্রিয়তাকে ধরে রাখতে রিডাইরেক্ট করে। ধরুন কোন একটা সাইট এসে যদি অ্যাপ.com আমরা সেট করে দিই, তাহলে মানে মানুষ তখন বলতে অ্যাপই বলতে তখন এটা স্টেপ থেকে বুঝে না। কিন্তু ফেসবুক এই রিস্কটা নেয় না, যাতে করে এই সমস্যা না হয়। আর একটা কারণ আমি যদি দেখাই, ধরুন আমি একটা ওয়েবসাইটের নাম লিখি এখানে। আমি এই ওয়েবসাইটের মধ্যে রাঙামাটিতে কিভাবে আপনি ভিজিট করবেন এটার উপর কোড ডিটেইলস আমি লিখি। কোড রাঙামাটি লিখুন আরএনজি। কোড আরএনজি নামে একটা আমি কন্টেন্ট লিখেছি। এই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করেছে। আর এই ইনফরমেশনটা আমি লিখেছিলাম ধরুন 2018 সালে। রাঙামাটিতে কিভাবে আসবেন, টোটাল ভাড়া কত হতে পারে, কোন কোন স্পটে আপনি ঘুরতে যেতে পারেন, এই ডিটেইলস নিয়ে আমি একটা কন্টেন্ট লিখেছি। এটা গুগলে র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক করেছে কোন কিওয়ার্ডের উপর? ধরুন আপনি কিওয়ার্ড আছে কি রাঙামাটি কোড, রাঙামাটি কোড এই শব্দটার উপর আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করেছে। আর এই কন্টেন্টটা লিখেছিলাম আমি 2018 সালে। কিন্তু আমি একটা জিনিস ফিল করলাম 2018 সাল থেকে 2020 সালের মধ্যে রাঙামাটিতে অনেকগুলো স্পট বেড়ে গেছে, টোটাল ভাড়ার একটা তারতম্য হয়েছে, জিওগ্রাফিক্যাল কিছু আসলে চেঞ্জেস আসছে। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার আর্টিকেলটাকে আবার মডিফাই করে লেখা দরকার। এখন আমি যদি আমার পুরো আর্টিকেলটাকে আবার মডিফাই করতে যাই তখন আমার যে র্যাঙ্কিংটুকু ছিল সেই র্যাঙ্কিংটুকু কিন্তু আপনার থাকবে না, র্যাঙ্কিংটুকু নষ্ট হয়ে যাবে, র্যাঙ্কিংটুকু চলে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম একটা কাজ করি, আমি আরেকটা কন্টেন্ট লিখি নতুন করে, আরেকটা কন্টেন্ট লিখলাম ধরুন এটা নাম দিলাম আমি আরএনজি ও আরএনজি 2 এবং এটা কিন্তু গুগলে র্যাঙ্ক আছে। কি লেখা র্যাঙ্ক আছে? রাঙামাটি কোড লেখা র্যাঙ্ক আছে। এখানে 2018 সালের ইনফরমেশন ছিল আর এখানে একদম লেটেস্ট ইনফরমেশন, দ্যাট মিন্স 2020 সালের পর্যন্ত ইনফরমেশন এখানে অ্যাড করা হয়েছে। অনেক সময় দেখুন টিকিট প্রাইসিং এর মধ্যে পার্থক্য হয়, অনেক সময় দেখবেন যে আপনারা টুরিস্ট প্লেস বাড়ে, অনেক সময় দেখবেন যে হোটেল ভাড়া বাড়তে পারে, অনেক সময় দেখবেন কোনো একটা হোটেল এখন ছিল বা এখন নাই বা এখন নতুন একটা হোটেল হয়েছে, ফ্যাসিলিটি বাড়ছে, খাবারের আইটেম নতুন অ্যাড হয়েছে বা অনেক কিছু থাকতে পারে, বাস ভাড়া বাড়তে পারে, অনেক কিছু থাকতে পারে। আমি পুরো চেঞ্জেস টুকু দিয়েছে আরো একটা কন্টেন্ট আমি লিখলাম 2020 সালে। এখন আমার রাঙামাটি লেগে সার্চ করে আমার এই ওয়েবসাইটটা গুগল ফার্স্ট পেজে চলে আসে, কিন্তু এটা আসে না। তাহলে আমি করলাম কি এই লিঙ্কটাকে এখানে রিডাইরেক্ট করে দিলাম। যখনই কেউ রাঙামাটি লেগে সার্চ করার পরে এই সাইটটা আসতেছে, আমার সাইটটা আসতেছে, আমি করলাম কি আমার সাইটের এই লিঙ্কটাকে র্যাপিড.com এর মতো করে এখানে ক্লিক করলে অটোমেটিক কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। সে এসে দেখলো যে ঠিক আছে এখন 2020 সাল পর্যন্ত ইনফরমেশনটাকে একদম অ্যাকুরেটলি দেওয়া আছে, একদম 2020 সাল পর্যন্ত দেওয়া আছে। সে কন্টেন্টটা করলো। তাহলে আমি যে এখানে যে একটা সাইট র্যাঙ্ক করলো, এই র্যাঙ্কিং এর ফ্যাসিলিটিটুকু নিয়ে আমি কিন্তু এই সাইটের ট্রাফিক বাড়িয়ে ফেলেছি। এমন দেখবেন আপনি কয়েক মাসের মধ্যে এই লিঙ্কটাও কিন্তু অটোমেটিকলি কি করে ফেলবে? র্যাঙ্ক করে ফেলবে।
যখন দেখবেন এই লিঙ্কটা র্যাঙ্ক করে ফেলছে তখন এই লিঙ্ক এই লিঙ্ক থেকে এখন যদি 2020 সালে 21 সালে যদি আমার ইনফরমেশন আপডেট হয় এই লিঙ্কটাকে নতুন পোস্টে আমি রিডাইরেক্ট করে দেবো। এভাবে করে কিন্তু একটা চলমান প্রক্রিয়া আমি রাখবো, কারণ আমি আমার পুরোনো যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে বা র্যাঙ্কিং ফ্যাসিলিটিটা আছে সেটাকে আমি নতুন লিঙ্কের মধ্যে কনভার্ট করে আমি এখান থেকে একটা বেশি ফ্যাসিলিটি নিতে পারি। এজন্যই কিন্তু ওয়েবসাইটগুলোকে রিডাইরেক্ট করতে হয়। এজন্য এখানে দেখেন এই যে আগে সেটটা কতটা রিডাইরেকশন ছিল, এখন কয়টা রিডাইরেকশন আছে দেখুন 175টা ব্যাকলিঙ্কে সে লিঙ্কে রিডাইরেক্ট করছে। তার মানে এই অর্থ হচ্ছে এটা যে সে 175টা আর্টিকেলকে নিউলি লিখছে, এর মধ্যে এটাকে রিডাইরেক্ট করে দিচ্ছে। তার মানে কি সে কিন্তু দেখেন যেদিন কন্টেন্ট লিখেছে সেদিন থেকে র্যাঙ্ক, কারণ কি আগে থেকে তো এই লিঙ্কগুলো র্যাঙ্কে ছিল, উদ্দেশ্যে কি করলো র্যাঙ্কিং লিঙ্কের সাথে সে এটাকে রিডাইরেক্ট করে দিল। এটুকু হচ্ছে যে এটুকু কাজ করছে। আগে কিন্তু নতুন করে এটা র্যাঙ্ক করা যায় না, আগে থেকে এটা র্যাঙ্ক আছে এটাতে রিডাইরেক্ট করে দিচ্ছে এটা। তাহলে কিন্তু এটাতে সে যদি প্রথম দিন থেকে প্রথম মিনিট থেকে সে কিন্তু টার্গেট করছে, এখন কিন্তু একটা ঝামেলা পড়াতে হচ্ছে না। আমি তো বুঝতে পারছেন? জি ভাই। এবার হেলথ স্কোর, একটা হেলথ স্কোর দেওয়া হয় যেমন যেমন সেই হেলথ স্কোর দেয় ঠিক একই রকম ভাবে পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা বিষয়কে চেক করে সে কিন্তু অন টেস্টের উপর বেস করে সে কিন্তু স্কোরটা দিচ্ছে। আর এটা ওভারঅল ওয়েবসাইটের উপর বেস করে সে কিন্তু স্কোর দেবে, সেটাকে বলা হয় হেলথ স্কোর। সেখানে হচ্ছে হেলথ স্কোর কত 4000, কন্টেন্ট বেশি হলে হেলথ স্কোর আসলে বাড়তে থাকবে। 4803 হচ্ছে হেলথ স্কোর। কন্টেন্ট বেশি হলে হেলথ স্কোর বাড়বে, তো হেলথ স্কোর বাড়বে তত আপনার জন্য ভালো। এরপরে লিখেছি এখানে ডেস্কটপ লোডিং টাইম। একটা ওয়েবসাইটের লোডিং টাইম সাধারণত 3 সেকেন্ড হতে হবে। 3 সেকেন্ড মধ্যে ওয়েবসাইট লোডিং হতে হবে। আপনি গুগল থেকে দেখেন, গুগলটাকে সিম্পল মানে হলো এই গুগলের মধ্যে কিন্তু অনেক মেকানিজম আছে। গুগলটা কিন্তু 3 সেকেন্ডের আগে কিন্তু অন হয়। আপনার নেটের স্পিড স্লো থাকলে এটা ভিন্ন বিষয়, কিন্তু একটা সাইটকে 3 সেকেন্ডের মধ্যে অন হতে হবে। এখানে যদি একটু দেখেন, এখানে একটু কালারিং আছে। ডেস্কটপ অন হতে 2 সেকেন্ড লাগে, আর মোবাইলে অন হতে 6 সেকেন্ড লাগে। এখানে সে কিছু কালার করে দিচ্ছে, হলো 3 সেকেন্ডের মধ্যে হলে এক্সেলেন্ট, 5 সেকেন্ডের মধ্যে হলে গুড, 8 সেকেন্ডের মধ্যে হলে ফেয়ার, আর 8 সেকেন্ড চেয়ে বেশি হলে পুয়ার। তখন এখানে যদি আমি দেখি ডেস্কটপ লোডিং স্পিড হচ্ছে কত সেকেন্ড? 2 সেকেন্ড। এখানে দেখো 2 সেকেন্ড। এটা কি হবে? এটা স্পেলে পুয়ার না, ওই আগেটা পুয়ার ছিল, এটা হয়ে যাবে এক্সেলেন্ট। জি ভাইয়া। এখানে দেখেন এখানে হলো 6 সেকেন্ড ছিল সম্ভবত, মোবাইলের মধ্যে 6 সেকেন্ড ছিল। 6 সেকেন্ড হলে কি হবে বলতে দেখি ক্লিয়ার হবে, তাই না? 5 সেকেন্ডে আর 6 সেকেন্ড মাঝামাঝি ছিল, তো আমি তাকে দেখতে পাই 5 সেকেন্ড পর্যন্ত হলে তাকে গুড, আর 5 সেকেন্ড পর করে হলে এখন যেহেতু দেখেন কালারটা ক্লিয়ার চলে আসে না, আমি তাকে ক্লিয়ার লিখতে পারি। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? একটু যে দেখালাম আমি তো প্রতিটা দিন একটু ডিটেইলস আলোচনা করার ট্রাই করেছি। জি ভাই। এই যে এখানে ফেয়ার লিখছেন মোবাইলের ক্ষেত্রে, এখানে 30 সেকেন্ডে চেঞ্জ হবে না মোবাইল লোডিং? এটা 8 হয়ে যাবে, পয়েন্ট এটা হয়ে যাবে 6 মনে হয়, 06। আসেন এবার আমাকে মেইন ইস্যুগুলো বের করতে হবে। আমি তো ইস্যু বললাম যে এতগুলো ইস্যু আছে, এতগুলো সমস্যা আছে, তাই না? তাহলে আমাকে বাইরে ইস্যুগুলো বলতে হবে। যে আমি তাকে বললাম যে তোমার এখানে হ্যাভ ইস্যু 315টা ইস্যু আছে, তোমার ব্রোকেন লিংক আছে 4টা, এই লিংকগুলো তাকে আমাকে বলতে হবে যে কোন কোন লিংক কোন কোন ইস্যু আছে, ঠিক আছে? এটাকে বলতে হবে। আমি যেদিকে আসে দেখেন ইস্যুগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এটা পুরোটা লোড নিতে পারে না, যেহেতু এটা সময় লাগতো অনেক। আমি এটাকে স্টপ করে দেওয়ার কারণে এটা কিন্তু পুরোটা কি করতে পারে না, লোড নিতে পারে না। আপনারা পুরোটা লোড নেবেন। এখানে কিন্তু আসছে কয়টা মাত্র 83টা ইস্যু আসছে, তাই না? আমার ইস্যু ছিল কয়টা? 315টা। দেখে 315টা ইস্যু দেখাই দিন, আমি জানি না পুরোটা লোড হয়েছে কিনা।
আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে ইস্যুগুলো ইস্যুগুলো নিয়ে আমি আরেকটা অপশন বানাবো, সেটা হচ্ছে এখানে অডিট আমি বানাইছি আর কি। এখানে প্রত্যেকটা জিনিস আমি তাকে ভেঙে নিয়ে বলবো। প্রথমে দেখি ওয়ান ইস্যু উইথ নো, এখানে বলছি ওয়ান ইস্যু উইথ নো সাইট ম্যাপ অপটিমাইজ। আচ্ছা এখানে বলে কি সে বলছে কি তোমার এখানে সাইট ম্যাপ নামে একটা জিনিস আছে আমরা সকলে জানি। এ বলতেছে তুমি সাইট ম্যাপটা এখনো এক্সিকিউট করোনি, তুমি এটা করে নিতে পারো। এখানে পাশে আবার লেখা আছে যে তুমি এটা কিভাবে সলভ করবা, সলভিংটা আপনার পাশে লেখা আছে। আপনি যখন এখানে দেবেন হোয়াট ইজ দিস এন্ড হাউ টু ফিক্স ইট, এখানে ক্লিক করবেন তখন কিন্তু পেয়ে যাবেন। টু লার্ন মোর অ্যাবাউট ক্রিয়েটিং এ সাইট ম্যাপ ফর এক্সপ্লোর। এই ওয়েবসাইটটার মধ্যে প্রথম যে প্রবলেমটা সেটা পাইছি সেটা হচ্ছে কি এই ওয়েবসাইটের মধ্যে কোনো সাইট ম্যাপ নাই। আমরা এখানের মধ্যে লিখতে যাই, এটা এখানে থাকলে কি আমি এটা আরেকটা পাশাপাশি আরেকটা করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। এটা নামটা চেঞ্জ করে দেবেন, এটা 2 করে দেবেন আর কি। হ্যাঁ আমি লিখতেছি না, আপনি প্রথমে লিখবেন এখানে সাইট ম্যাপ এটাকে একটু আমরা একটু মডিফাই করে দেবো। ওকে dot xml no site from customer address site name dot xml। ওকে এটা আমরা লিখলাম। এবার দেখি আর কি কি সমস্যা আছে। ওয়ান ইস্যু উইদাউট ভ্যালিড এসএসডি সার্টিফিকেশন। আচ্ছা এখানে আপনার কি এসএসডি সার্টিফিকেশন এখানে অ্যাড করা নেই, এখান থেকে এটা নিয়ে নিলাম আমি পসিবল। আর এগুলোকে পরে আপনি সাইজগুলো পরে কালার কালার পরে আমি পরে ঠিক করে দেবো, ঠিক আছে। without a valid SSD এই বিষয়ে তাহলে আপনার সঙ্গে একটু আলোচনা করতে হচ্ছে। SSL সার্টিফিকেশন হচ্ছে কি আমরা যে ওয়েবসাইটের মধ্যে SPTP বা HTTPS দেখি, এই PS টা S টা অ্যাড করার জন্য যে প্রক্রিয়া গ্রহণ করা হয়, সিকিউর করা হয়, সেটাকে বলা হয় SSL সার্টিফিকেট। এটা আসলে এখানে আছে SSL সার্টিফিকেট দুই ভাবে নেওয়া যায়, একটা হোস্টিং প্রোভাইডার থেকে নেওয়া যায়, আরেকটা হচ্ছে কি বিভিন্ন প্লাগইন আছে প্লাগইন দিয়ে নেওয়া যায়। প্লাগইন গুলোকে নো ভ্যালিড বলা হয়, ভ্যালিড না বলা হয়। এখানে লিখে দেবেন কি add a valid SSL আসসালামু আলাইকুম। জি এরপর ইস্যুটা কি বেশি এখানে হচ্ছে কি 81টা পেজের মধ্যে ক্লাস চলতেছে তো ক্লাস নেক্সট থেকে তো লো ওয়ার্ড কাউন্ট, এই পেজগুলোতে আপনার ওয়ার্ড কাউন্ট খুবই কম। ক্লাস শেষ হবে ফোন দিচ্ছি। আমি এটাকে একটু ওপেন করে ট্রাই করি। আচ্ছা এখানে 81টা পেজ দেওয়া আছে দেখছেন, যেগুলোতে খুবই কম কম কন্টেন্ট দেওয়া আছে। কম কন্টেন্ট গুলো তোমার র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইফেক্ট ফেলবে। কোনো পেজের জন্য আপনাদের ক্ষেত্রে যদি কোনো পেজের জন্য 250টার নিচে ওয়ার্ড না থাকে, 250টার নিচে ওয়ার্ড থাকলে এটা আসলে একটু প্রবলেম হয়। যদি অ্যাবাউট আস হয় সেটা ভিন্ন বিষয়, অ্যাবাউট আস হচ্ছে ভিন্ন বিষয়। আর বাইরে যাওয়ার সময় কিন্তু দেখে নেবেন অ্যাবাউট এর জন্য হয়, অ্যাবাউট এবং হোম পেজ এই দুটোতে স্বাভাবিকভাবে কি থাকে, অ্যাবাউট আস, হোম পেজ, কন্ট্যাক্ট আস, এগুলোর মধ্যে স্বাভাবিকভাবে ওয়ার্ড কম থাকে, সবাই জানে। এই পেজগুলো ব্যতীত বাকি পেজগুলো নির্দিষ্ট ধরুন এখানে আমি দুটো পেজ দেখলাম, এটাকে বাদ দিতে হবে, এটা দিতে হবে না। অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো কন্ট্যাক্ট আস দুটো পেজ, এগুলোতে স্বাভাবিকভাবে ওয়ার্ড কম থাকে, খুবই স্বাভাবিক। আরেকটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, যেহেতু এটা রেসিপির একটা ওয়েবসাইট, অনেক ক্ষেত্রে আমি দেখেছি রেসিপি ওয়েবসাইটগুলোতে ভিডিও থাকে, রেসিপি ওয়েবসাইটগুলোতে ভিডিও থাকে বেশি, অল্প লেখা থাকে বাকিগুলো ভিডিও থাকে। সেক্ষেত্রে আসলে
এই যে লো ওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে পারেন। যদি আপনার যদি ব্লক সাইট হয়, আপনি ইন ডিটেইলস লেখা অভ্যাস থাকে, সেক্ষেত্রে এগুলোকে বাইরে বলবেন যে তোমার এতগুলো সাইটের মধ্যে তুমি আমি কি পাই নাই, লো ওয়ার্ড কাউন্ট আছে। আমি যদি লিখে দিই, আমি যে তিনটা পেজকে বাদ দেবো, হোম পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো বাদ দিয়ে চিন্তা করবো, বাকিটা বাইরে লিখে দেবো। 1 ঘন্টা পরে এই নম্বরে ফোন দিতে পারেন। আমি একটু ক্লাসে ব্যস্ত আছি। আমি লিখে গেলাম, গিয়ে লিখে দেবো গ্যাপ দিয়ে দিচ্ছি। মানে আমি 81টা যখন যেতে হবে না, 78 pages have a low word count. এতগুলো পেজের মধ্যে লো ওয়ার্ড কাউন্ট হচ্ছে, ওয়ার্ড কাউন্টটা হয়নি। এখন এবং আদৌ এটাকে আমরা জাস্ট ডাবল করে দিই, তাহলে হয়ে গেল। এবং সেই পেজগুলো কি কি, কোনটা পেজ, এগুলো কপি করে দিতে হবে। ধরুন আমি কপি করলাম, কপি করে তাকে দিয়ে দিলাম। ভাই লোক ফর এক্সাম্পল আমি যা দুটো যে দেখালে তো বুঝবেন, সবগুলো দেখাতে হবে না। কয়েকজনের এগুলো তো সেই পেজগুলো, এগুলো তো সেই পেজ ওয়ার্ড সংখ্যাগুলো। আমাদের গ্রুপ থেকে এটার মধ্যে অ্যাবাউট আস পেজটা আছে, মনে সম্ভবত আসলেই অনেক প্রয়োজন। প্রথমটা, 3 নম্বরটা, 5 নম্বরটা, প্রথমটা বাদ, এখান থেকে প্রথমটা বাদ, 3 নম্বরটা, 5 নম্বর, বাদ দিয়ে দিলাম। এবার এগুলোকে বললেন যে এই লিঙ্কগুলোতে ওয়ার্ড কাউন্ট কম আছে, এগুলোতে ওয়ার্ড কাউন্ট আপনি কি করেন আর তাকে 5-8টা ছোট করে পরামর্শ দিয়ে দিলেন। হ্যাঁ, ফিক্সড ইট, আমি এখানে লিখলাম কি ফিক্সড ইট। লিখলেন কি ইনক্রিজ দিস, ধরে এটাকে ধরে প্লেনে করতে হবে। আচ্ছা আমি বুঝতে পারেন দুজন মিলে ইনক্রিজ দ্যাট, দুজন লোক তো তুমি এটা কি করতে হবে, তুমি এটা ইনক্রিজ করো, তবে এখানে কিন্তু লেখা আছে কি করতে হবে। আপনি এখান থেকে এটা কপি করে দিয়ে দিতে পারেন যে তুমি এটাকে করে নিতে পারো, বড় করে নিতে পারো। ওকে, ব্যাক দিলাম, ব্যাক দিয়ে দেখে আরো কি কি ইস্যু পাওয়া যায়। এগুলো এভাবে করে অ্যাড করতে হবে না, আমি জাস্ট একটু ব্রিফ করে দেয় বসাতে হবে। আর একটার পর একটা বসাবেন যে এটাকে একটু বড় করে দেবেন, আমি একটু লিস্ট করে দিলাম, সময় আমাদের একটু বড় করে দেবেন, ঠিক আছে। এটাকে 3-4টা নিয়ে দেবেন। ঠিক আছে, এগুলো একটু বড় করে দেবেন, এগুলোকে মার্ক করে দিবেন, এগুলো করে মার্ক করে দিবেন। হ্যাঁ, যতগুলো ইস্যু পাওয়া সবগুলো ইস্যুকে এইভাবে অন করে করে এখানে ইনপুট দিতে হবে। ঠিক আছে, আমি তবে এখান থেকে আমি কিছু কমাই দিই, যে বেশি মনে হচ্ছে তো, যদি আমি নিচে বারবার নামতে হবে, এখান থেকে দুটো রাখতে হচ্ছে, তাই না? বুঝতে পারছি। বাকিগুলো আমি কি করে জানি? জি ভাই, বুঝতে পারছি। ডিলিট করে দিলাম, এই জন্য এরকম সবগুলো একটা দেখাতে পারি। তো বাকিগুলো আমি ডিলিট করে দুটো যাবো। এখান থেকে এভাবে দেখবেন, দেখে প্রবলেমের সলিউশন কি, সলিউশনটা কিন্তু আপনি নিজে রেখে বুঝতে পারবেন। ক্লিক করলে সলিউশনটা লেখা থাকবে, ওখান থেকে কপি করে দিতে পারেন। নিজে একটু বুঝে দিতে পারলে ভালো, কারণ বাইরে অত বড় করবে না, কিন্তু গুছিয়ে সুন্দর করে দিবে না। এটা বলতেছি কি, 15টা পেজের মধ্যে ডুপ্লিকেট ডেসক্রিপশন পাওয়া গেছে। জানি আমার ভিতরে একটা ডুপ্লিকেট ডেসক্রিপশন মানে হচ্ছে যে ডেসক্রিপশনটা আপনি অন্য কোনো পেজে ইউজ করেছেন, এরকম কিছু ডেসক্রিপশন এখানে পাওয়া গেছে। তো 15টা পেজগুলো এখানে আছে, এই পেজের মধ্যে ডুপ্লিকেট ডেসক্রিপশন পাওয়া গেছে। বুঝতে পারছেন? এই যে ডেসক্রিপশনটা টুকু সে দিয়েছে, এই ডেসক্রিপশনটা সে অন্য কোনো পেজে ইউজ করছে, এখানেও পাওয়া গেছে, অন্য পেজেও পাওয়া গেছে, তার ওয়েবসাইটে অন্য কোনো পেজে এই ডেসক্রিপশনটা পাওয়া গেছে। তাকে বলবেন যে 50 পেজেস উইথ ডুপ্লিকেট ডেসক্রিপশন। বুঝতে পারছেন? ওটা লিঙ্কগুলো এবং ডেসক্রিপশনগুলো কিছু তাকে দিয়ে দেবেন কপি করে। এটা একটা লিঙ্ক, এটা তোমার ডেসক্রিপশন। এটা কি অনেকে আছে একটু ভাষা দিয়ে যাচ্ছে, আপনি সাইট যেহেতু কম্পিউটার অ্যানালাইসিস আপনি সার্চ করে
আমি যদি কোনো কাজ আমার নিজে যদি করি কর্পোরেট কোম্পানি নিয়ে করবো দুদিন আমি নিয়ে করেন নিজের লোক দুদিন সঙ্গে করেন আমি বুঝতে পারি তো তার যেখানে ডুপ্লিকেট আসছে ট্রাই করে এটাকে ইউনিক করছেন টাইটেল ট্যাগের মধ্যে কি পাইছে ডুপ্লিকেট পাইছে সব প্রোডাক্ট পেয়েছে টাইটেল ট্যাগ ডুপ্লিকেট পাইছে টাইটেল ট্যাগ ডুপ্লিকেট কারণ থাকে তারা যেহেতু রেসিপি রিলেটেড তারা হয়তো একটা রেসিপিকে দুই তিন ভাবে দেখাইছে কিন্তু সেম পেজটাকে আবার কি করে দিচ্ছে তারা সেম জিনিসটাকে আবার তারা কন্ট্রাক্টর স্পেস কেমন কি করে দিচ্ছে সম্ভব তারপরে দেখেন এই পেজটা ডুপ্লিকেট হয়ে গেছে তাকে দেন যে এই পেজগুলো কি হয়ে গেছে তোমার এখানে ডুপ্লিকেট টাইটেল হয়ে গেছে বুঝছেন এই কন্ট্রাক্টর অ্যাবাউট আস হোম এগুলোতে তুমি থাকলে ওগুলোকে অ্যাভয়েড করে যাবে তাহলে 16টা পেজের মধ্যে ডুপ্লিকেট ট্যাগ পাওয়া গেছে 16টা পেজ এখানে দেওয়া আছে আর এটার সমাধান কি হাউ টু ফিক্স এটা ক্লিক করলে এখানে দেওয়া আছে go through your page and make sure that all of the titles tag are unique and that you don't have any duplicate title tag okay duplicate copy করে দিবেন প্ল্যান টানি বুঝিয়ে নেন আমি দিলে আবার সে ক্লাস করব নিজের সন্তান মনে করেন এরপরে ওয়ান পেজ একটা পেজের লোডিং টাইম একটু প্রবলেম আছে কোন পেজটাতে এটা বলে দেবে সে কিন্তু এই পেজটাতে লোডিং টাইমে একটু প্রবলেম আছে কতক্ষণ লাগবে 40 মিলিসেকেন্ড সময় লাগে তো স্যার তো এটা তো একটু বলতেন যে এই পেজটাতে লোডিং টাইমে একটু প্রবলেম আছে লেখা আছে ঠিক আছে এটা একটু কাজ করে যখন গুগল দেখবে যে কোন একটা ভিজিট যে ভিজিট করতে অনেক সময় নিচ্ছে তখন গুগল কিন্তু ডিলিট করে আপনাকে র্যাঙ্কিং ডাউন করে দিতে এরপর বলছে কি টু পেজ উইদাউট এ H1 হেডিং দুইটা পেজ পাওয়া গেছে যে পেজগুলোর মধ্যে কোনো হেডিং নাই কোথায় হেডিং আপনাকে H1 মানে হেডিং অ্যাড করে দিতে হবে আর একটা পেজ পাওয়া গেছে নো ম্যাটার ডেসক্রিপশন এই পেজগুলোর মধ্যে কোনো ম্যাটার ডেসক্রিপশন নাই তাকে বলেন যে পেজগুলোর মধ্যে ম্যাটার ডেসক্রিপশন নাই তুমি ম্যাটার ডেসক্রিপশন কি হাউ টু ফিক্স এর মধ্যে লিখেন তুমি ইউনিক করে প্রত্যেকটা পেজে মেটা ডেসক্রিপশন তুমি অ্যাড করো এই হচ্ছে সেই পেজগুলো যেখানে কোনো মেটা ডেসক্রিপশন নাই এরপর ওয়ান পেজ রিটার্ন ফর অ্যাক্সেস অ্যাজ পার অ্যাজ কোর্স এটা হচ্ছে ওয়েব ডিজাইনারদের কাজ আসলে এটা আমি আসলে আপনাকে কতটুকু বুঝাই দিলে আমি নিজেও আসলে খুব ভালোভাবে এটা আসলে বুঝতে পারি না ফর ডাবল এক্স মানে কোনো আপনাকে কিন্তু যেহেতু আমি বলেছিলাম এখানে অন পেজের ইস্যুগুলো বেশি আসবে এখানে অনেকগুলো ইস্যু পাবে যেটা হচ্ছে একদম সরাসরি আপনার ওয়েব ডেভেলপার বা ডিজাইনার রিলেটেড কাজ আছে ইউআরএল ফর এসইও টুপি ফরম্যাটেড ইউআরএল বলতে কি কয়েকটা কারণে টুপি ফরম্যাটেড ইউআরএল হয় প্রথমটা হয় প্রথম কারণ হচ্ছে কি আপনি যে কন্টেন্টটা লিখেছেন কন্টেন্টের সাথে যদি রিলেভেন্ট অ্যাড দিতে না পারেন তাহলে প্রুফলি ফরম্যাটেড ইউআরএল সমস্যাটা দেখা যায় 12টা পেজ পাইছে এই প্রুফলি ফরম্যাটেড সমস্যাটা দেখা দিচ্ছে ঠিক আছে অথবা আপনি কোনো কিওয়ার্ড দিয়ে দিচ্ছেন কিন্তু অ্যাড্রেসটা মিলতেছে না এখানে ফিক্স কিভাবে করবেন এখানে সে বলে দিচ্ছে অনেকগুলো কারণ হতে পারে সে বলতেছে একটা হচ্ছে কি তোমার URL স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে only focusing your using keyword on your slug that are relevant to the content যেটা বলেছিলাম আপনার ইউআরএলটাকে অনেক বেশি বলা যায় না এখন কি রিলেভেন্ট পার্সিং দিতে এবং পার্মানেন্টের কনসেপ্টটা ইউজ করা যায় এই তিনটা থেকে যদি যে কোনো একটা ইউজ হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটা 12টা ইয়ে আছে আর ইয়ার মধ্যে টোটালি প্রবলেমটা পাওয়া গেছে এটা আপনাকে সমাধান করতে হবে সমাধানের উপায় কি মিলিয়ন টাইটেল দিতে হবে টাইটেল বলতে বোঝানো হচ্ছে এখানে কিন্তু একটা পার্মানেন্ট আসে মানে ওয়েবসাইটের নামের পর শুধু হচ্ছে কি পার্মানেন্ট তো পার্মানেন্ট থেকে ওয়েল ফাউন্ডেড দিতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না তিন নাম্বার হচ্ছে যেন অনেক কিছু লং না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে অনেক কিছু লং বলতে এখানের মধ্যে 120 ক্যারেক্টার যেন ক্রস না করে এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে 120 ক্যারেক্টার ক্রস করে ফেললে অনেক সময় এটাকে ভালো চোখে দেখা হয় না কাজ করবে কিন্তু ভালো চোখে দেখা হয় না এরপরে কোথায় 393টা পেজের মধ্যে টাইটেল ট্যাগটাকে লং করা হয়েছে এখানে আসেন
এখানের সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করি যে নীল পাটাল যেটা করে, নীল পাটাল ওয়েবসাইট বা ওভারসাইজ ওয়েবসাইট থেকে যে কাজটা করে, টাইটেলের নাম্বারটা যদি 65 চেয়ে বেশি হয় তার টু লং বলে, 65 চেয়ে বেশি হলে তার টু লং বলে, কারণ নীল পাটাল মনে করে টাইটেলটা 65 ক্যারেক্টারের মধ্যে থাকাটাই ভালো। কিন্তু বিভিন্ন যে ব্লগ গুলো আছে, অনেক বড় বড় বিভিন্ন ব্লগ আছে, যেমন গ্রামারলি ব্লগ বলেন, এরপরে মস ব্লগ বলেন, বিভিন্ন ম্যাজিস্ট্রিক্স আরএসসি যে ব্লগ গুলো আছে, সেই ব্লগ গুলো আমি অ্যানালাইজ করে বের করে দেখলাম এখানে বলা আছে আপনি 120 ক্যারেক্টার থেকে শুরু করে আপনি 156 ক্যারেক্টার পর্যন্ত টাইটেল নিলে কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে দেখবেন অনেকে টাইটেল নেয় 161 নেয়, অনেকে 170 নেয়। এটা নির্ভর করতেছে আমরা যে ইংরেজি বড় হাতের এল একটা এবং ছোট হাতের এল লিখছি, এই দুইটা একই যদি আমরা দেখি আমার কাছে মনে হবে দুইটার উত্তর একই, কিন্তু এখানে দুইটা পার্থক্য আছে, এটা ক্যাপিটাল এবং স্মল, এবং আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে এই এ বি সি এগুলোকে কম্পিউটারকে যেভাবে বড় হাতের ছোট হাতের দিয়ে ছিল না, এটাকে কিন্তু কম্পিউটার চিনে কি দিয়ে, ডিজিট দিয়ে। তো এর যে পরিমাণ ডিজিট খরচ হবে, বিতে কিন্তু সেম পরিমাণ ডিজিট খরচ হবে না, এটার মধ্যে ডিজিটের পার্থক্য থাকবে, এবং ডিজিটের পার্থক্যের উপর বেস করে কিন্তু কোনো কোনো সময় দেখবেন 160 কিন্তু আলাদা হয়, অনেক সময় দেখবেন 161 কিন্তু কি হয়, আলাদা হয়। এই জন্য বলা হয় স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে 120 থেকে 156 বা 160 এর চিন্তা করে, 120 থেকে 160 পর্যন্ত হেরফের থাকতে পারবে কোথায়, 120 থেকে 160 পর্যন্ত হেরফের থাকতে পারবে টাইটেলের মধ্যে। আর উবার সাজেস্টে ওরা যেটা করে, ওরা 65 থেকে বেশি হলে এটাকে ঠিক করে ফেলে, এটাকে অ্যালাউ করে ফেলে। আপনি এদিকে যাওয়ার দরকার নেই, এদিকে যাওয়ার আগে দেখবেন 300 যে ওটা বের করলো 393 যেখানে বের করছে সেখানের মধ্যে কোনো টাইটেল এমন আছে কিনা যেটা 160 ক্রস করছে, যদি 160 ক্রস করে থাকে কোনো টাইটেল, সেক্ষেত্রে সেই টাইটেলটুকুকে আপনি বাইরে দেন, যেমন আমার কাছে মনে হচ্ছে এটা ক্রস করতে পারে। এগুলো কিভাবে চেক করবেন? চেক করার জন্য আপনি করবেন কি, এটা লিখবেন তার কাউন্টার অনলাইন, কাউন্টারে গিয়ে আপনাকে এগুলো এখানে দিতে হবে। এখানে কয়টা, 65 মাত্র ক্যারেক্টার কয়টা, এখানে 85টা। তাহলে আপনি টাইটেলটা দিতে পারবেন কতটুকু, 160 আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, সেই দোয়া করি। কারো কাছে কি এখন ইয়ে আছে, ওয়েবসাইট ওপেন করা আছে কারো কাছে, ওয়েবসাইট সময় দিয়ে যেখানে আপনার ইয়াটা আছে, ইউএসএসইউ আছে, এবং কারো কাছে ওয়েবসাইট আছে? আমি একটু নাম্বারটা একটু দেখে বলবেন, ভুল বলে ফেললে আপনারা ভুল করবেন। এখন একটু কমপ্লিট আছে, কমপ্লিট আছে। এই ইউএসটার মধ্যে একটা দেখা যাবে, আমি যদি একটু লিখি ও নাসির ভাই মিউট করেন, নাসির ভাই কাউন্টার ছোট করেন, কাউন্টার ছোট করেন, আমি লগইন করতে হবে না। ইউজ in the maximum length of 68 characters, আচ্ছা 68, ঠিক আছে 120টা না, 120টা তো ডেসক্রিপশন হয়, তাহলে আমি ভুল বলছি, কোথাও 68 ক্যারেক্টারটা ক্রস করতেছে কিনা, হ্যাঁ ইউএসএসই 68 ক্যারেক্টার, এটা মেবি 70 ক্যারেক্টার ছিল, আমি জানি না কতটা পুরনো কিনা, 70 ক্যারেক্টার পর্যন্ত হয়, 70 ক্যারেক্টার বেশি হলে সেটাকে আসলে বেশি হিসেবে চিন্তা করা হয়। তো আমরা যেখানে যেটা দিয়ে করছি, যে টুল দিয়ে করছি, হচ্ছে ওভার সাজেস্টে 65 ক্যারেক্টার পর্যন্ত এটাকে অ্যালাউ করে। দেখছেন কোথাও 65 ক্যারেক্টারের বেশি আছে, সেটাকে আপনি বাইরে দেবেন যে এখানে টাইটেলগুলো বেশি লং হয়ে গেছে, এগুলোকে একটু কাস্টমাইজ করে নাও। আমার মনে হয় না অনেকে এটা কাস্টমাইজ করতে চায় না, অনেকে মনে করে লং টাইটেলটাকে দিয়ে র্যাঙ্ক করায়।
তবু বায়োকে আপনি দিয়ে দেবেন, যেহেতু টুলস আপনাকে বলে দিচ্ছে যে এখানে কত আছে, যে 65 ক্যারেক্টারের বেশি হলে এটাকে টাইটেল কম হিসেবে চিন্তা করা হয়। আর এই লিস্টটাকে বায়োকে দিবেন, তাকে বলুন যে আপনি একটি 65 ক্যারেক্টারের মধ্যে আপনি গুছিয়ে আপনার টাইটেলটাকে লিখে রেখে নোট দিয়ে দেবেন। টাইটেল পাওয়া গেছে যেখানে টাইটেলটা খুবই শর্ট, যেমন হোম পেজ টাইটেল অনেক সময় অনেকে লেগে ছোট, কমই লেগে যায় অনেকে। আবার আপনি যদি ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকের হোম পেজ টাইটেলটা হচ্ছে ওয়েলকাম টু ফেসবুক, তাহলে এটা তো অনেক ছোট। হ্যাঁ, এখানে যদি ছোট হয় সে কিন্তু বলে দেবে, দেখেন পাশে লিখেও দেবে যে কোন টাইটেলটা ছোট, কোন অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো তো ছোট হবে স্বাভাবিক। এগুলোকে আসলে অনেক সময় ভুল দেওয়া হয়। বলছে এই পেজের টাইটেলগুলো ছোট আছে, তাকে বাইরে কপি করে দেন যে পেজের টাইটেলগুলো ছোট আছে, সেগুলো মধ্যে পড়ে নেবেন। কিন্তু যেমন কন্ট্যাক্ট আসে দিলাম না, এটা কিন্তু বাইরে কিভাবে বড় করবে, ঠিক আছে? আবার এটা কিভাবে বড় করবে পরে দেখবেন কোনটাকে আসলে বড় করা যায়, কোনটাকে বড় করা যায় না। এমন হতে পারে কোনটাকে বড় করা যাচ্ছে না, তখন এগুলো কোনটাই দিবেন না। যা আসছে সবগুলো যে দিতে হবে এমন কোনো আসলে কথা নাই। এরপরে বাকিগুলো আর কোনো সমস্যা পাইনি, দেখেন এগুলোতে কোনো প্রবলেম পাইনি। প্রবলেম ছিল এতক্ষণ, এখান থেকে সবগুলো প্রবলেমে চলে আসছে। এরপরে এখানে দেখবেন যে কোনো রিকমেন্ডেশন আছে কিনা, যে তারা কিন্তু খুব পরামর্শ দেয় এই কাজটা করতে পারেন, এই কাজটা করলে বেটার, আর এই কাজটা করলে ভালো, এই কাজটা করলে ভালো নয়, এই পরামর্শটুকু দিয়ে এটাকে সেভ করে তাদের ইনফরমেশন তাহলে সবগুলো সেভ করে বাইরে দিয়ে দেবেন, যে ধরো তারা অডিট তৈরি করা হয়ে গেছে, তুমি অডিটটা চেক করো না। তো আপনার সাইডের জন্য এটা রেগুলার করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সাইডে কোথায় কোথায় ফল্ট হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। যে ফ্রিল্যান্সাররা সাইট র্যাঙ্ক করাতে পারে না, এদের মেইন কারণটা হচ্ছে কি লোডিং টাইম, লোডিং স্পিড। লোডিং স্পিডটা কেন? কারণ আমরা যেখান থেকে হোস্টিং দিতে আমরা সবসময় চেষ্টা করি একটু কম প্রাইসে 300-400 টাকার মধ্যে বা ফ্রিতে হোস্টিং গুলো ইউজ করার জন্য। আর ওই হোস্টিং গুলোতে লোডিং টাইমটা খুবই কম হয়। দেখবেন যে কি আপনি একটা সাইট লোডিং নিতে সময় লাগতেছে 8-10 সেকেন্ড। তাহলে এই লোডিং টাইমটা কিন্তু আপনাকে এসইও ফ্যাক্টরে আপনাকে পিছিয়ে রাখবে, আপনার ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্ক করবে না লোডিং টাইম কম হলে। এটা এক নম্বর কারণ। দুই নম্বর হচ্ছে যে আমরা কেউ থিম কিনতে চাই না, আমরা সবাই করে ফেলি কি ট্র্যাক থিম, এই থিম সেই থিম, এগুলোকে ইউজ করে কাজটা করি। অনেক সময় থিমের কারণেও আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারে না, অনেক সময় থিমের কারণে ওয়েবসাইট স্লো হয়ে যায়, র্যাঙ্ক করে না। 3 নম্বর ইস্যু যে আমরা অনেকে আছি যা আমাদের সাইটের মধ্যে প্রচুর পরিমাণে ইমেজ ইউজ করে ফেলি, যেটাকে আমরা কাস্টমাইজ করি না, যেটাকে আমরা একটু এডিট করে ছোট করি না, আপলোড করার ফ্যাসিলিটি আছে আপলোড করে দিচ্ছি না, এটাকে এভাবে করা যাবে না, এটাকে একটু কমপ্রেস করতে হবে, ছোট করে ফেলতে হবে, ছোট করে সাইজটা ছোট করে তারপর আপলোড করতে হবে। এই যে কাজ, ছোট ছোট কিছু কাজ আছে, এগুলো কিন্তু আমরা কেউ করি না। আপনাদের মধ্যে যদি কেউ ওয়েবসাইট থাকে, কারণ কেউ যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনারা দেখেন তো আপনি এগুলো করেন কিনা, এগুলো করেন না, কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক করে না। শুধু ব্যাকলিঙ্ক করলে আর্টিকেল লিখে যে ওয়েবসাইট র্যাঙ্ক করে দিতে তা কিন্তু না, এখানে কিন্তু 70% ভূমিকা রাখে কিন্তু অন পেজ। এই জন্য কিন্তু আপনাকে প্রতি 2 সপ্তাহ 3 সপ্তাহ অন্তর অন্তর করতে হবে কি, আপনাকে অডিট করতে হবে, 1 মাস বা 2 মাস অন্তর বা 3 মাস অন্তর অডিট করতে হবে। যত বেশি অডিট করতে পারবেন তত বেশি প্রবলেম গুলোকে ফাইন্ড আউট করতে পারবেন, আর প্রবলেম ফাইন্ড আউট করতে পারলে ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আদারওয়াইজ ওয়েবসাইট র্যাঙ্ক করবে না। যেভাবে হচ্ছে ঠিক আছে, আজকে আমি তাহলে লিভ নিচ্ছি, যেহেতু আমি খেয়াল করি না যে অনেক টাইম হয়ে গেছে, দেখছি নামাজ খাওয়া দাওয়া গোসল সবকিছু বাকি আছে, এটাতে ক্লাসে জয়েন করতে হবে। আজকে এতটুকুই থাক। আপনাদের এই কোনো কোয়েশ্চেন করবেন, যদি কোনো সিরিয়াস কিছু না থাকে কোয়েশ্চেন না করতে পারেন, আর যদি দেখতেছেন না কোয়েশ্চেন না করলে হচ্ছে তাহলে প্রশ্ন করতে পারেন। অল চেকটা কি স্যার আবার একটু বুঝাবেন স্যার? ফার্স্ট পেজে এটা অল চেক স্যার আপনার শীটের ফার্স্ট পেজে আছে। আমি এটা কিনা বললাম আর কি, এটা অল পেজ এটা বললাম, এটা কিনা জি স্যার অল চেক অল পেজ মানে হচ্ছে কি এ কতগুলো পেজ রিড করে আমাকে এই যে তথ্যটা দিছে, এই তথ্যটা কতগুলো পেজ রিড করে দিছে। গল্প বই আছে, হ্যাঁ গল্পের বইয়ের মধ্যে অনেকগুলো গল্প আছে ছোট ছোট। আমি আপনাকে বললাম যে একটু গল্প শোনান, আপনি আমাকে গল্প শোনালেন হচ্ছে 1000 পেজের, কিন্তু আপনাকে আমাকে গল্প শুনে আপনি 5 মিনিটের গল্প শুনলেন। আপনি আপনার যতটুকু ইনফরমেশন আমাকে দিচ্ছেন নিশ্চয়ই তো পুরো বই পড়ে দেন নাই,
কয়েকটা পেজ করে দিচ্ছেন আপনি, তাই না? ঠিক এখানেও একটা ওয়েবসাইটে 5000 পেজ থাকতে পারে, 10000 পেজ থাকতে পারে। সে আমাদের কতটা পেজকে ক্রাউড করে ইনফরমেশনটুকু দিল, এটাই আমাকে জানতে হবে। ক্রাউড মানে হচ্ছে কতটা পেজ সে রিড করছে, কতটা পেজ রিড করে ইনফরমেশন আমাকে দিচ্ছে, এটা হচ্ছে কি ক্রাউড। এরপর জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে কি টপিকস নিয়ে আলোচনা হবে? যদি আপনারা এই তিনটা বিষয় বুঝতে পারলেন, আমরা যে তিনটা বিষয় দিয়েছিলাম, কম্পিউটার অ্যানালাইসিস, কিওয়ার্ড রিসার্চ এবং এসইও অডিট, না হচ্ছে কন্টেন্ট রাইটিং এন্ড গেস্ট পোস্টিং। লাখপতি তো মানে খুব বেশি সিরিয়াস না হলে প্রশ্ন করিয়েন না ভাই, এগুলো তো সব পেইড টুল দিয়ে করতে হবে না? সব পেইড টুলস দিয়ে করতে হবে বেশি করতে হবে, আমাদের পেইড টুলস খুঁজতে হবে, টুলস যেগুলোকে ট্রায়াল ভার্সন ইউজ করতে হবে। এই যে ট্রায়াল ভার্সনে 7 দিনের যে ট্রায়াল এই দেয়, এটাকে আপনার কুকিটা ডিলিট করে আবার 7 দিনের জন্য ই করা যাবে না? নতুন জিমেল দিয়ে টুলস আছে, কিছু কিছু টুলস আছে যারা আসলে মাল্টি ফ্রড ধরে ফেলে, কিছু কিছু টুলস আছে যারা ধরতে পারে না, ট্রাই করে দেখতে হবে কোন টুল করতে পারে কোন টুল করতে পারে না। বা যদি ভিন্ন কোনো ব্রাউজার দিয়ে আমি যদি অন্য কোনো জিমেল দিয়ে করি, ব্রাউজার সেন্স করলে কাজ হবে না। আচ্ছা, আইপি ট্র্যাক করে তাহলে? আইপি ট্র্যাক করে, নেট ট্র্যাক করে। আচ্ছা, ডোমেইন স্কোর এখানে যেটা দেখানো হচ্ছে, ওভারঅল আপনার অন পেজ, অফ পেজ, কন্টেন্ট কোয়ালিটি, ওয়েবসাইটের স্পিড সবকিছুর উপর বেস করে তারপরে, যেমন আপনারা সকলে তো জানেন, আপনারা প্রত্যেকটা বিষয়ে ইন্ডিভিজুয়াল পরীক্ষা দেন না? পরীক্ষা ধরেন বাংলাতে পাইছেন আপনি 70, ইংলিশে পাইছেন আপনি 80, অঙ্কতে পাইছেন আপনি ধরেন 90, আপনি এভাবে করে নাম্বার পান না? সবগুলো নাম্বারকে আবার একত্রিত করে জিপিএ পয়েন্ট দেওয়া হয় না? জি ভাই, এই ডোমেইন স্কোরটা হচ্ছে এই ধরনের একটা, আমি তো আপনাকে আগেই বলেছি স্কোরিং সিস্টেম অনেকগুলো আছে, সিএফ, টিএফ, ডিআর, ইউআর, অনেক ধরনের আছে না? এই উবাসাদের একটা স্কোরিং সিস্টেম আছে, সেটাকে বলা হয় ডিএস। আপনারা ডিএ জানেন না? ডিএ যেরকম ডিএস এরকম, ডিএটা মস দিচ্ছে, ডিএসটা উবাসাদের দিচ্ছে, এটুকু মনে রাখতে। তো এদের স্কোরিং সিস্টেমটা যেমন এ ডিএ যদি 20 হয়, যেমন এ ডিএস হচ্ছে 20, এ ডিএ যে মজে ডিএ যে 20 হবে এমন কোনো কথা নেই, ভিন্নতা থাকতে পারে। বুঝতে পারছেন আমার কথা? এক্ষেত্রে ভালো হবে কোনটা ভাই? সবগুলোই ভালো, কোনটা খারাপ? ও আচ্ছা, আর একটা কথা, আপনি যে কার্ল পেজ নাকি যে ওইটাতে বললেন, ও ক্ষেত্রে কতগুলো পেজ নিয়ে রিপোর্টটা দিলে ভালো হয়, সেটা কি আমরা খেয়াল করব? কতগুলো পেজ না, সে সবগুলো পেজে ক্রাউড করবে, সে কি কোনো পেজ বাদ রাখবে বলে? ও আচ্ছা, সে সবগুলো পেজকে ক্রাউডিং করে তারপরে কি করবে, রিপোর্টটা দিবে। বুঝতে পারছি। ওনার 5000 পেজ, আপনার তো আর বেশি হতে পারে, কমও হতে পারে, আপনার ক্ষেত্রে সংখ্যাটা চেঞ্জ হবে। ওকে, যদি অনেক বেশি প্রয়োজনীয় প্রশ্ন না হয় একটু অ্যাভয়েড করার জন্য সকলকে অনুরোধ জানাবো, কারণ আমার কাছে খাওয়া দাওয়া গোসল আমাদের জন্য শুধুমাত্র আধা ঘন্টার সময় আছে। স্যার, অডিট রিপোর্টটা দেওয়ার ক্ষেত্রে স্যার আইকে সোর্সেস অফ ইনফরমেশনটা কিভাবে প্রোভাইড করা যায় স্যার? যেমন স্যার আপনি বললেন এক্সেলও দিতে পারেন, আপনি গুগল শিটও দিতে পারেন। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে আসলে মোজে থেকে যদি আমি করি অথবা নেপাটেল থেকে করি তাহলে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে করেন এটা উল্লেখ করতে হবে না, আপনি যে প্ল্যাটফর্ম থেকে করেন এটা উল্লেখ করার দরকার নেই, আপনি আপনার মতো করে এটা দিবেন। বায়ার যদি কোনো কারণে বলেন এটা কি ইনফরমেশন দিচ্ছি সবগুলো তো ভুল, তখন আপনি বলবেন যে কেন ভুল ইনফরমেশন হবে, আমি এটা পেড টুলস দিয়ে করছি, আমার পেড টুলসের নাম হচ্ছে উবার সার্ভিস, আমার পেড টুলসের নাম হচ্ছে আলেক্স। এই ক্ষেত্রে আপনার টার্মসগুলো যে চেঞ্জ হচ্ছে, ডোমেইন অথরিটি, ডোমেইন স্কোর, সেই ক্ষেত্রে বায়ারের কি কোনো রিকোয়ারমেন্ট থাকে? শুনেন, আপনি বায়ারকে বললেন যে ডিএস 90, ডিএ 60, এটা ভুল না, এটা আপনি ভুল বলতে পারবেন না, কারণ ডিএ বললাম কি, ডিএ মানে সে বুঝে নেবে এটা আমি মজ করছি, মজ বলতেছে 60 না টু সাজেস্ট, এটা বুঝে নেবে সে, এটা ভুল, এটা ঠিক সে বলতে পারবে না। ধরুন আপনি আমার কাছ থেকে ফর এক্সাম্পল 80 টাকা পান, আমি আপনাকে $1 দিয়ে দিলাম, আপনি কি আমাকে বলবেন 80-র মধ্যে 1 দিতে আরো 79 দিতে হবে?
দুইটাই সেম। ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ হাফেজ তাহলে। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট গুলো করে ফেলবেন। নেক্সট ক্লাস আমি আপনাদের ফর্ম দিয়ে ফর্মের মাধ্যমে অ্যাকাউন্ট গুলো কালেক্ট করে নিব। ঠিক আছে, ভালো থাকবেন।